সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 882তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে সিফাত হোসেনের জীবনের চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে 10 পুরুষের সঙ্গে কাটে আমার বাসর রাত। এই কথাটা বলতে আমার লজ্জাও লাগছে। বিশ্বাস করেন, এই গল্পটা এমন একটা সমাজের গল্প, আমাদের এই বর্তমান পৃথিবীর এক উচ্চবিত্ত পরিবারের একটা গল্প। যে লোক এই ঘটনা ঘটিয়েছে তিনি খুবই শিক্ষিত, হাই গ্র্যাজুয়েশন করে একজন ব্যক্তি। তার ওয়াইফের সাথে এমন এক ঘটনা ঘটিয়েছে যেটা শোনার পরে আপনি চমকে উঠবেন। একটা ভাইরাল বিষয়, কোনো এক ইউনিভার্সিটির টিচারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে সুস্বাদু মাংস কোনটা দুনিয়াতে। তিনি বললেন 21 বৎসরের সুন্দরী কুমারীর পর্ষা শরীরের মাংসটাই দুনিয়ার সবচেয়ে সুস্বাদু মাংস। আমাদের সমাজ যে কতটা নিচে নেমেছে, আমাদের দুনিয়া যে কোথায় চলছে, আপনি আমার মুখের এই বাস্তব জীবনের গল্পগুলো শোনার পর বুঝতে পারবেন। বিশেষ করে আজকের সিফাত হোসেনের জীবনের গল্পটা শুধু গল্পই নয়, এটা প্রতিটা মানুষের জন্য একটা শিক্ষণীয় বার্তাও বটে। তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই সিফাত হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে সিফাত ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিফাত হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে, অনেক পরিশ্রম করে, রোদে বৃষ্টিতে ভিজে হাড়ভাঙা পরিশ্রম করে আমাদের জন্য খাবার জোগাড় করতো। এবং এরকম হতো যে আমাদের এই 4 ভাই বোনের সংসারে, দাদা দাদির এত বড় একটা সংসারে আমাদের মুখে 3 বেলা খাবার তুলে দিতে আমার বাবা হাঁপিয়ে উঠতো। বাবার পক্ষে এত কষ্ট করা সম্ভব হতো না। আমার বাবা যথেষ্ট বয়স্ক একজন মানুষও বটে। জীবনের প্রায় শেষ বয়সে এসে আমার মাকে বিয়ে করে এবং বিয়ে করার পরে আমরা 4 ভাই বোন দুনিয়াতে আসি, যার জন্য আমার আব্বা একজন ইয়াং যুবকের মতো মাঠে ঘাটে তেমন কাজও করতে পারে না। বাবার এই দুঃখ দেখে নিজের কাছে অনেক খারাপ লাগে। সন্তান হিসেবে ইচ্ছে করে বাবার জন্য কিছু করতে, কিন্তু আমি তখনও ছোট, চাইলেও আমার আব্বার জন্য কোনো কিছু করতে পারি না। পড়াশোনা ছাড়া আমার আর তেমন কিছুই থাকে না। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল যে আমাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করবে, সমাজের চোখে আমাকে অনেক ভালো একজন মানুষ হিসাবে আমার মা তৈরি করবে, বাংলাদেশের খুব বড় একটা সরকারি দপ্তরে আমি চাকরি করব। এটা আমার মায়ের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের পথেই আমি হাঁটছিলাম। আমাকে আমার মা স্কুলে পড়াশোনা করাতো। আমার বোনদের মুখে খাবার তুলে না দিতে পারলেও আমার মা আমার মুখে 3 বেলা খাবার তুলে দিত। আমাকে কখনো খাবারের কষ্ট আমার মা দিতই না। অনেক আদর, ভালোবাসা আর মায়ের যত্নাতিথ্যেতে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার ছোটো বোনগুলোকে আমার মা মাদ্রাসায় পড়াশোনা করিয়েছে। তাদের পিছনে এরকম করে শ্রম দেয়নি, এত টাকা পয়সা তাদের পিছনে ব্যয় করেনি। কিন্তু আমার ছোটো বোনগুলোও প্রায় আমার মতোই অনেক মেধাবী ছিল। এরকম করে সময়গুলো পার হতে হতে একটা পর্যায়ে আমি আমাদের এলাকার কোনো একটা স্কুলে এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষার আগ মুহূর্তটা খুব কষ্টের কাটতেছিল। এতটাই কষ্টের যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমি এসএসসির ফর্ম ফিল আপ করবো, রেজিস্ট্রেশন করবো, পরীক্ষা দেওয়ার জন্য অন্য একটা স্কুলে যাব, যার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। আমার মায়ের কাছে ওরকমভাবে কোনো টাকা পয়সা ছিল না। সাদিয়ার মা বলে একজন মহিলা আছে, তিনার হাজব্যান্ড বিদেশে থাকে। আমাদের পার্শ্ববর্তী বাড়ির একটা মেয়ে সাদিয়া, ও তখন আমার থেকেও 2 বছরের জুনিয়র ছিল, মানে আমার থেকেও 2 বছরের নিচের ক্লাসে পড়তো। তো ওর মা তখন করলো কি, আমার আম্মা তখন বললো যে আমার ছেলেটার তো পরীক্ষা, এখন ওকে তো টাকা দিতে হবে, টাকা তো নেই, যদি পারেন আপনি আমাকে কিছু টাকা ধার দেন, সিফাতের বাবা যদি ধান উঠায়, ধান বিক্রি করে, তাহলে আমি আপনাকে এই টাকা দিয়ে দিব। এই কথা বলার পরে সাদিয়ার মায়ের কাছ থেকে আমার মা তখন আমার এসএসসি পরীক্ষার জন্য কিছু টাকা ঋণ করে এবং ঋণের ওই টাকাগুলো আমাকে দেয়। আমাকে দেওয়ার পর আমি তখন পরীক্ষার কেন্দ্রে যাই, পরীক্ষা দিতে যাই। কিন্তু ওই পরীক্ষার মধ্যে আমার বাবার ধান পেকে যায়। দুঃখের বিষয় হচ্ছে আমার প্রায় 4টা পরীক্ষা হওয়ার পরে এমনভাবে বৃষ্টি হয়, বৃষ্টিতে আমাদের ধানগুলো তলিয়ে যায়।
আমার আব্বার কাছে ওই সময় কোনো টাকা ছিল না যে বদলা দিয়ে কোনো লোক রেখে এই বৃষ্টির মধ্যখানে ধানগুলোকে কেটে আনবে। তাই বাবা মা দুজনে এবং আমার যে ছোট 3টা বোন আছে তারা সহ মাঠের মধ্যে বৃষ্টির সাথে এক তুমুল রকমের যুদ্ধ করতে শুরু করলো কাছি হাতে ধানের গোছা কেটে কেটে তারা এই বৃষ্টির মধ্যে বাড়িতে আনতে থাকে। কিন্তু এত ধান ছিল যে আমার আব্বার পক্ষে সবগুলো ধান কেটে বাড়িতে আনা সম্ভব হচ্ছিল না। বৃষ্টির পানিতে তলিয়ে গেল আমার বাবার ফসল। মুহূর্তের মধ্যে সমস্ত ধানগুলো ঝরে নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেল। এরপরে যখন বৃষ্টি কমে গেল, পানি শুকিয়ে গেল, মাঠ থেকে আমার বাবা আর কোনো ফসলে ফেলো না। এতে আমার এসএসসি পরীক্ষা শেষ হলো। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে এইদিকে সাদিয়ার মা আমার মাকে বারবার প্রেশার দিচ্ছে যে কী গো, তোমার ছেলের জন্য টাকা নিলা, এখন যে আমাকে টাকা দিচ্ছ না। কিন্তু আমার মায়ের পক্ষে টাকা পরিশোধ করা তখন সম্ভব হয় না। কারণ হচ্ছে একটাই, যে আমার মা টাকা দেবে কোত্থেকে, আমার মায়ের কাছে তো টাকাই নাই। মা তো ভেবেছিল বাবার ওই মাঠের ফসল বিক্রি করার পর কিছু মোটা অঙ্কের টাকা আসবে, সেই টাকায় সাদিয়ার মাকে দিবে। কিন্তু এখন তো আর মাঠে আর কোনো ফসল নাই, সব ফসল তো বৃষ্টির পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। সুতরাং সাদিয়ার মাকে দেওয়ার মতো কোনো টাকা তো আর আমার মায়ের হাতে নাই। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতেছে, আর সাদিয়ার মা আমার মাকে টাকার জন্য প্রেশার দিচ্ছে। এমন করে একটা পর্যায়ে আমি তখন সাদিয়ার আম্মাকে বললাম যে চাচি, একটা কথা বলি, আপনি রাগ করেন না, আসলে আমাদের ফসল তো সব নষ্ট হয়ে গেছে, ফসল তার বাবা বিক্রি করতে পারে নাই, আমার আম্মা আপনার টাকাটা দিবে কোত্থেকে? যদি কিছু না মনে করেন, আমি সাদিয়ার থেকেও বয়সে অনেক বড় না, হয়তো 2-3 বছরে বড় হব, কিন্তু আমি মোটামুটি সাদিয়ার ক্লাসের পড়াগুলো অনেক ভালো জানি। আপনি তো সাদিয়াকে রফিক মাস্টারের কাছে পড়ান, আপনি সাদিয়াকে রফিক মাস্টারের কাছে না পড়াইয়া আমার কাছে পড়ান, আর আপনি আমাকে মাসে মাসে যে টাকা দিবেন ওই টাকা থেকে আমার মা যে আপনার কাছে ঋণের টাকা নিয়েছিল সেটা কাটবেন। উনি তখন আমার দিকে তাকিয়ে বলে যে সাদিয়া পরে ক্লাস 8-এ, তুমি মাত্র এসএসসি পরীক্ষা দিছো, এই মুহূর্তে তুমি সাদিয়ারে কেমনে পড়াইবা? আমি বললাম যে ছেলে এসএসসি পরীক্ষা দেয় সেই ছেলে ক্লাস 8-এর পরীক্ষায় পাশ করেই কিন্তু এসএসসি দেয়, সুতরাং আমি সাদিয়াকে পড়াইতে পারবো। তিনি তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, যদি পড়াইতে পারো তাহলে তো ভালোই, ঠিক আছে তাহলে তুমি সাদিয়ারে পড়াও। এই কথা বললাম আমার চাচি। বলার পরে এরপর আমি সাদিয়াকে প্রাইভেট পড়াইতে শুরু করি। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে আমি সাদিয়াকে প্রাইভেট পড়াই। এবং সাদিয়া মেয়েটাও অসম্ভব ভালো ছিল, মানে ওকে একটা পড়া একবার বলে দিলে এটা দ্বিতীয়বার বলা লাগতো না। মোটামুটি খুব ভালো মেধা এবং অনেক ভালো জ্ঞান ছিল ওর। এমন করে আমি ওকে পড়াশোনা করাচ্ছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার এসএসসি রেজাল্ট আউট হয় এবং সাদিয়াও ক্লাস 8 থেকে ক্লাস 9-এ ওঠে এবং সেও অনেক ভালো রেজাল্ট করে। আগের তুলনায় তার রেজাল্ট অনেক ভালো হয়। তার মানে আমার কাছে প্রাইভেট পড়াতে সাদিয়ার অনেক উন্নতি হয়েছে, পড়াশোনা অনেকটা উন্নতি হয়। এবং সেই উন্নতি হওয়াতে সাদিয়ার মা তখন পরিকল্পিতভাবেই চিন্তাভাবনা করে নিল যে সাদিয়া যতদূর পড়াশোনা করবে ঠিক তত দূরে আমার কাছে থেকেই পড়বে। আমি জন্য সাদিয়াকে পরে এটা সাদিয়ার মা আমাকে বলেই দিল এবং তিনি আমাকে রফিক মাস্টারকে যে টাকা দিত মাসে, এর চেয়ে আরও অনেক বেশি টাকায় তিনি আমাকে টিউশনি ফি বাবদ দিত। আমি তখন সাদিয়াকে পার্মানেন্টলি পড়াইতে শুরু করলাম। সাদিয়ার সাথে ওই এলাকার আরও কিছু মেয়েকেও আমি তখন প্রাইভেট পড়াইতাম। এমন করতে করতে আমি আমার বাড়িতেই মোটামুটি একটা কোচিং সেন্টারের মতো খুলে বসি। আমি এখানে বাচ্চাদেরকে প্রাইভেট পড়াই, এমন মানে অনেক বয়সী ছেলেমেয়েরা আসে, ওদেরকে পড়াই। এমন করেই সময়গুলো কাটতেছে। এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরে আমি তখন কলেজেই পড়াশোনা করতেছি। আর এদিক দিয়ে আমি প্রায় 12 থেকে 14 জনের মতো ছাত্রছাত্রী নিয়ে একটা কোচিং সেন্টার খুলে দিলাম। ওই কোচিং সেন্টারে রফিক মাস্টার করলো কি, তার মেয়ের নাম ছিল হেমাকেও তখন ওই কোচিং সেন্টারে পড়ার জন্য পাঠাইলো। আমি প্রথমে বিষয়টা বুঝতে পারিনি যে হেমাকে কেন আমার এখানে পাঠাইলো। তো হেমাকেও পাঠানোর পর আমি তখন হেমাকেও পড়াইতাম। আমার এখানে আসছে ওই মেয়েটা তখন ক্লাস 8-এ পড়তো, অন্য মেয়েগুলোর মতোই পড়তো। একদিন হঠাৎ করে আমাদের এলাকার যিনি চেয়ারম্যান ছিল, তিনি আবার আমাদের স্কুলের সভাপতিও বটে। আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলের সভাপতি, তিনি আমাকে একদিন লোক দিয়ে ডাকাই নিল তার এখানে সন্ধ্যার সময়। ডাকাই নিয়ে আমাকে বলতেছে যে তুমি যে বাচ্চাদেরকে টিউশনি দাও বা প্রাইভেট পড়াও, কালকে থেকে এটা বন্ধ রাখো, কালকে বিকালে তোমার নামে দরবার আছে, তুমি স্কুলের মাঠে আইসো, এমনি আমাকে বলতেছে। আমি তখন বললাম যে হঠাৎ করে স্কুলের মাঠে আমার নামে দরবার, ঘটনা কি? তিনি আমাকে বলে, ঘটনা কিছুই না, তোমার যা বলছে তুমি তাই করো, তুমি সকালবেলা যে বাচ্চা পড়াও এটা পড়ানো বন্ধ করে দিও। বাড়িতে আসার পর তখন খুব টেনশনে পড়ে যায়, কী ব্যাপারে চেয়ারম্যান সাহেব হঠাৎ করে এরকম করে আমার উপরে খেপে গেল কেন? আমি তো এরকম কোনো কিছুই করিনি। যাই হোক, এরপরে বাড়িতে আসার পরে আমি সবাইকে বলে দিলাম যাতে আগামী দিন না আসে। একজনের মাধ্যমে সবার কাছে খবর পাঠিয়ে দিলাম। আগামী দিন আর আমার সন্তানেরা, মানে আমার বাচ্চারা আমার কাছে পড়তে আসলো না। আর বিকালবেলা আমি তখন স্কুলের মাঠে গেলাম, কিন্তু ভাই স্কুলের মাঠে গিয়ে দেখলাম আমি এলাহি কাণ্ড, মানে অনেক মানুষ, এলাকার প্রায় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুলের মাঠে তখন উপস্থিত। আমি সবাইকে দেখার পর অবাক হয়ে গেলাম, কিরে এত মানুষ স্কুলের মাঠে আসলো কোত্থেকে এবং তারা কি পরিকল্পনা নিয়ে সবাই এভাবে চুপটি মেরে ঘাপটি মেরে বসে আছে।
আমি তাদের সাথে কথোপকথনের একটা পর্যায়ে জানতে পারি যে এই দরবারটা আমাকে ঘিরে, আমাকে নিয়ে এই দরবার, এবং আমি নাকি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমার অন্যায়টা ছিল এইটা যে আমি নাকি হেমার মাথায় হাত দিয়ে হেমাকে আদর করতে গিয়ে আমি হেমার বিভিন্ন লজ্জাজনক জায়গাতে আমি আঘাত করি এবং হেমাকে আমি দর্শন করার জন্য চেষ্টা করি। এরকম করে হেমা তখন তার বাবাকে নিয়ে মানে রফিক মাস্টারকে নিয়ে অভিযোগ জানালো আমাদের এলাকার স্কুল সভাপতি চেয়ারম্যান সাহেবের কাছে, এবং আরও হেমার সাথে আরও 2টা মেয়ে পড়তো হেমাদের বাড়িতেই। ওই 2টা মেয়েও তার সাক্ষী দিল যে হ্যাঁ আমরাও দেখেছি সিফাত স্যার এমনি এমনি হেমার গায়ে হাত দিছে। কিন্তু ভাই এই ধরনের কোনো ঘটনায় কখনোই ঘটে নাই। আমি কখনো হেমার মাথায়ও হাত দিই নাই, হেমার সামনে আমি কোনোদিন ওভাবে বসে নাই। রফিক মাস্টারের মেয়ে বলে আমি ওকে অনেক সম্মান করতাম, এবং যখনই পড়তে আসতো আমি ওকে আলাদা একটা জায়গায় বসাইতাম এবং ওকে আমি খুব ভালো করে টিচিং দিতাম। অন্য মেয়েগুলোর চেয়েও ওকে খুব ভালো করে পড়াইতাম। কারণ হচ্ছে ও যদি ওর বাবার কাছে যায় এবং ওর বাবার কাছে যাওয়ার পরে ওর বাবা তো জিজ্ঞেস করবে যে তোরে কী পড়াইছে, সিফাতে কী পড়াইছে, তখন তো খুব সমস্যা হয়ে যাবে। এবং যে রফিক মাস্টার তিনি কিন্তু আমারও টিচার ছিলেন, ওনার কাছে আমিও পড়াশোনা করছি, কিন্তু এমন আমার শিক্ষক হয়ে কীভাবে ছাত্রের বিরুদ্ধে এভাবে চলে গেল আমি বুঝতে পারলাম না। মুহূর্তের মধ্যে চেয়ারম্যান তখন বললো তোমার কোচিং সেন্টার বন্ধ, আজকে থেকে তুমি কোনো কোচিং করাইতে পারবা না এবং তুমি জুতার মালা গলায় দিয়ে স্কুলের চারপাশে তুমি রাউন্ড দিবা। আমি তখন চেয়ারম্যান সাহেবকে বললাম যে চেয়ারম্যান সাহেব দেখেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমার সম্বন্ধে একটা পরিকল্পনা, আমাকে হেয় প্রতিবন্ধ করা, আমাকে ছোট করার, আমাকে মানসিকভাবে তছনছ করে দেওয়ার একটা প্ল্যানিং করা হয়েছে। আমি আসলে এই ধরনের কোনো কিছুই করি নাই। তিনি তখন আমাকে বলে দেখো যে মেয়েটার সাথে ঘটনা ঘটেছে মেয়েটা নিজেও বলেছে এবং তার আশেপাশে 2জন মানুষ সেটাতে সাক্ষীও দিয়েছে, সুতরাং এতে আর কোনো কিছু বলার থাকে না, এতে কোনো কিছু অবশিষ্ট থাকে না যে তুমি আর কোনো কিছু বলবা। তোমাকে এখন যেটা বললাম তোমাকে সেটাই করতে হবে, তুমি জুতার মালা গলায় দিয়ে স্কুলের মাঠে ঘুরবা এবং কালকে থেকে তোমার এই কোচিং সেন্টার বন্ধ। তিনি আমাকে যেমন করে বললো তেমন রায়ে আমি তখন জুতার মালা গলায় দিয়ে অপরাধ না করিও স্কুলের চারপাশে 3বারের মতো রাউন্ড দিলাম। এরপরে আমি স্কুলের মাঠ থেকে বেরিয়ে এসে বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়লাম। আমি তো আসলে এমন কোনো কিছুই করি নাই, কিন্তু তারপরেও কেন আমার নামে এরকম মিথ্যে মামলা সাজানো হলো। রাতের বেলায় তখন রাত 9টার দিকে আমি যে সাদিয়ারে পড়াইতাম প্রথমে, সাদিয়া এবং সাদিয়ার মা আমার চাচি তিনি তখন আমাদের ঘরে আসার পরে সাদিয়া তখন আমার কাছে আইসা বলে সিফাত ভাই আপনি তো একজন সরল সোজা মানুষ, এই জন্য এই প্যাচটা বুঝতে পারেন নাই। এই মেয়ে হেমাকে আপনার কাছে পড়তে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার ওই কোচিং সেন্টারটা বন্ধ করে দেওয়া। কারণ আপনার কাছে যে ছাত্রছাত্রীগুলো পড়তো তারা সবাই রফিক মাস্টারের কাছেই পড়তো, ওই স্যারের কাছে পড়ার পরেই সবাই স্যারকে ছেড়ে আপনার কাছে পড়া শুরু করছে, স্যারের ব্যবসা লাটে উঠছে। এই জন্য স্যার তার মেয়েকে আপনার কাছে পাঠাইছে আপনাকে ছোট করার জন্য এবং আপনার কোচিং সেন্টারটা মূলত বন্ধ করে দেওয়ার জন্য। কারণ আপনার কোচিং সেন্টার যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কাছে যে স্টুডেন্টগুলো পড়তো তারা সবাই পুনরায় আবার ওই রফিক স্যারের কাছে গিয়েই পড়বে। আমি যখন সাদিয়ার মুখে কথাটা শুনলাম আমি তখন সাদিয়াকে বললাম যে সাদিয়া তোমার কথা সম্পূর্ণ সত্য, আমি এটা নিজেও জানি, কিন্তু একজন শিক্ষক হয়ে তার নিজের ছাত্রের বিরুদ্ধে সামান্য কিছু টাকার জন্য কিভাবে পারলো এরকম কথা বলতে। আর হেমা মেয়েটাও তো ছোটো নয়, ক্লাস 8-এ পড়ে, এত বড় একটা মেয়ে, ওর বিবেককে বাধা দিল না। আমাকে তখন বলতেছে যে হেমা তো তার বাবার কথাই বলবে তাই না, এটা তো আর কোনো কিছু করার নাই। আমি তখন চুপ হয়ে গেলাম, আমার আর কোনো কিছু করার নাই। সাদিয়ার মা তখন বলল তুমি যে কেমন ভালো ছেলে এটা আমি জানি, আজকে অনেক বছর ধরে তুমি আমার মেয়েরে পড়াইতেছ, সুতরাং তুমি তো কোনোদিন আমার মেয়ের দিকে খারাপ নজরে তাকাও নাই, বা আমি অনেকবার তোমাকে ফলো করেছি বিভিন্নভাবে বিভিন্ন ইঙ্গিতে, বাট তুমি আমার মেয়েকে অনেক ভালো করেছো, সুতরাং তুমি আমার মেয়েরে পড়াও। অন্যকে পড়াবা কি পড়াবা না সেটা আমি জানি না, তোমার কোচিং সেন্টার যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি আমার বাসায় এসে আমার মেয়েটাকে পড়াও। আমার মা তখন আমাকে বললো তাহলে বাবা এইটাই কর, ওই মাস্টারের বিপক্ষে যাইস না, কারণ মাস্টারের সাথে এলাকার চেয়ারম্যান মেম্বার সহ গণ্যমান্য সমস্ত লোকজনের লিঙ্ক আছে, ওই মাস্টারের এগেনস্টে গেলে তুই কোনো কিছু করতে পারবি না। তুই একটা কাজ কর, যেভাবে সাদিয়ার আম্মা বললো এভাবেই তুই সাদিয়াকেই শুধু পড়া, আর কাউকে পড়ানোর প্রয়োজন নাই। আমার মায়ের কথা মতো এরপর আমি শুধু সাদিয়াকে পড়াইতাম, সাদিয়ার বাসায় যাইতাম, আর অন্য স্টুডেন্টগুলোকে আমি তখন পরিপূর্ণভাবে পড়ানো বন্ধ করে দিই। এরপরে অবসর যে সময়টা পাইতাম বাকি সময়টা আমি বাবার সাথে মাঠে ঘাটে কাজ করতাম, পড়াশোনা করতাম। কিন্তু এরপরেও মাঠে ঘাটে কাজ করার পরে সাদিয়াকে পড়ানোর পরেও আমার অনেক অভাব থাকতো, আমার এই অভাবগুলো সাদিয়া মিটাইতো। আমার অভাবে পড়লে টাকা পয়সার বিপদে পড়লে সাদিয়া তখন আমাকে টাকা দিত, আমাকে বলতো সমস্যা না আমি টাকা দিতেছি আপনি পড়েন। এরকম করে সাদিয়া আমাকে অনেক সহযোগিতা করে। সাদিয়ার সহযোগিতায় আমি তখন HSC পাশ করে মানে কলেজের গণ্ডি শেষ করি। কলেজের গণ্ডি শেষ করার পরে আমি কলেজ থেকেও খুব ভালো একটা রেজাল্টে পাশ করার পরে আমি তখন পরিকল্পনা করতেছিলাম যে কী করা যায়, মানে কোথায় পড়াশোনা করা যায় এবং কোথায় পড়াশোনা করলে আমি মোটামুটি ভালো খুব সহজে একটা চাকরি পেয়ে যাব।
অ্যান্ড এরকম চিন্তাভাবনা করে আমাদের এলাকাতে তেমন কোনো ভালো কলেজ নেই, ভালো কোনো ইউনিভার্সিটি নেই, যার জন্য আমি পরিকল্পনা করলাম যে আমি চট্টগ্রাম শহরে চলে আসবো। চট্টগ্রাম শহরে আসার পরে চট্টগ্রাম শহরে কোনো একটা কলেজে পড়াশোনা করব। দেন আলোচনা সাপেক্ষে আমি তখন চট্টগ্রাম শহরে চলে আসি এবং চট্টগ্রাম শহরে এসে আমি তখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং ওই ইউনিভার্সিটিতে যে আমি পড়াশোনা করতেছি, আমার পড়াশোনার প্রায় সমস্ত খরচই সাদিয়াই চালাচ্ছে। ও আমাকে মাসে মাসে টাকা দিচ্ছে এবং ওর টাকায় আমি প্রায় 8 মাসের মতো চট্টগ্রাম শহরে পড়াশোনা করি। আমার কোনো প্রাইভেট ছিল না, কোনো টিউশনই ছিল না, হোস্টেলের খরচ, পড়াশোনার খরচ, হাত খরচ সব কিছুই সাদিয়া আমাকে মাসে মাসে পাঠাইতো। 7-8 মাস পরে সাদিয়া একদিন চট্টগ্রাম শহরে আসে ঘোরার জন্য। ও একাই আসে, আমাকে ফোন করে বলে যে আমি শহরে যাব, আপনি একটু আমার সাথে থাকেন। ওই সময় আমাকে কখনো আপনি কখনো তুমি করে সম্বোধন করতো। কিন্তু আমাদের দুজনের মাঝে সেই পর্যন্ত কোনো প্রেম ভালোবাসা হয়নি, কোনো সম্পর্ক হয়নি, কিন্তু এমনি দুজনকে অনেক পছন্দ করে, দুজনের মাঝে অনেক টেক কেয়ার, আদর, যত্ন, ভালোবাসা সব কিছুই ঠিক আছে, কিন্তু কারোর সাথে কারো কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। অ্যান্ড একটা পর্যায়ে সাদিয়া তখন চট্টগ্রাম শহরে আসে। চট্টগ্রাম শহরে আসার পরে ও আর আমি তখন সারাটা দিন ঘোরাফেরা করি, পুরো শহরটাকে আমরা অনেকবার চক্কর দিই। ঘোরাফেরা করার এক পর্যায়ে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলে পরে সাদিয়া তখন তার মাকে ফোন করে বলে আমি আমার বান্ধবীর বাসায় আজকে থেকে যাব, আমি আজকে আর যাব না। মানে ও যে কলেজে পড়াশোনা করতো ওই কলেজের একটা মেয়ে চট্টগ্রাম শহরের ছিল, তো বলে যে আমি ওর সাথেই থাকবো, ওদের বাসা থাকবো, আমি আর যাবো না। অ্যান্ড ওই মেয়ের কথা বলে কিন্তু গ্রাম থেকে আসে। যাই হোক, এরপরে সন্ধ্যার পরে আমি তখন চিন্তা ভাবনা করলাম আমি তো ওকে বিয়েও করে নেই, আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্কও নেই, কিন্তু আমি ওকে রাখবোটা কোথায়? আমি তখন বললাম যে সাদিয়া তোমারে কোথায় রাখবো, তুমি যে তোমার আম্মুকে এই কথা বলে দিলা। ও আমাকে বলে একটা রাত আপনার সাথে থাকার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি এবং অনেকভাবে মাকে বুঝিয়ে শুনিয়ে এই দিনটা আমি ফিক্সড করেছি, আমি আজকে আপনার সাথে থাকবোই থাকবো। আমি তখন বললাম যে ভালো আমার সাথে থাকবা, কিন্তু আমি তোমাকে আসলে রাখবো কোথায়? আমার তো আসলে রাখার কোনো জায়গা নাই। আমাকে বলে কেন, আপনি যে মেসে থাকেন সেই মেসেই থাকবো। আমি তখন বললাম আমরা এখানে প্রায় 7 জনের মতো থাকি, 3টা রুম মিলে আমরা 7 জন থাকি, তো কীভাবে আমি তোমাকে আমার রুমে রাখবো? ও আমাকে বলে এরকম মেস সিস্টেম আমাদের হোস্টেলেও আছে, অনেক মেয়েদের বয়ফ্রেন্ড আসলে আমরা মেয়েরা সবাই এক রুমে গিয়ে থাকি, আপনি ছেলেদেরকে বলেন, দেখবেন তারা শুনবে। এই কথা বলার পর আমি তখন সাদিয়াকে বাইরে একটা রেস্টুরেন্টে রেখে আমি তখন মেসে গেলাম। মেসে যাওয়ার পর আমার রুমে যারা থাকতো, আরও 2 জন আমার রুমে থাকতো, ওই 2 জনকে বললাম যে বন্ধু এই ঘটনা, আমার গার্লফ্রেন্ড আসতে যাচ্ছে, থাকবে, এখন কি করবে বলতো? আমি তখন ওই গার্লফ্রেন্ডের পরিচয় দিই, কারণ অন্য কিছু তো আর না। তারা তখন বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যদি তোর গার্লফ্রেন্ড থাকে তাহলে আমরা পাশের রুমে গিয়ে থাকবো। ওই আমার 2টা বন্ধুই আমার বলা মাত্রই, আমি বলা মাত্রই আমার কথাটাকে আমলে নিয়ে নিল। অ্যান্ড এরপরে তারা তখন পাশের রুমে চলে গেল, রুমটাকে খালি করে দিল। আমি তখন সাদিয়াকে নিয়ে রাতের বেলা এই রুমের মধ্যেই ছিলাম। তো সাদিয়াও যেহেতু উঠতি বয়সী একটা মেয়ে, আমি উঠতি বয়সী একটা যুবক, দুজনে এক রুমে থাকার অনেকক্ষণ পরে গল্প গুজব আলাপ আলোচনা অনেক কিছুই হলো। এক পর্যায়ে আমরা যখন ঘুমাইতে যাব তখন সাদিয়া, যেহেতু এখানে 3টা বেড ছিল, 3টা বেডে আমার 2টা বন্ধু ঘুমাইতো, 2টা বন্ধু 2 বেডে আর আমার বেডে আমি, তখন আমি আমার বেডে ঘুমাইলাম এবং অন্য একটা বন্ধুর বেডে তখন সাদিয়াকে ঘুমাইতে দিলাম, কারণ ওই বেডটা আমার বেডের চেয়েও আরেকটু উন্নত, সুন্দর আছে বেডটা এবং এটার মধ্যে ফোম বিছানো অনেক ভালো। তো ভাবলাম যে সাদিয়া ওইটাতে ঘুমাইলে অনেক কমফোর্ট হবে, ওর ভালো লাগবে। তা ওই বেডে আমি তখন সাদিয়াকে ঘুমাইলাম। প্রায় আমরা শুইলাম, শোয়ার 15 থেকে 20 মিনিট পরে সাদিয়া তখন ওই বেড থেকে আমার বেডে চলে আসলো। আমার বেডে এসে বলতে হচ্ছে যে আমি আপনার সাথে ঘুমাবো। আমি তখন বললাম যে সাদিয়া বিষয়টা কেমন দেখায় না? আমাকে বলে বিষয়টা কেমন দেখাবে কি, আমি এখানে ঘুমাবো। এবং একটা পর্যায়ে ওর হাতের স্পর্শ আমাকে তখন উদ্বিগ্ন করে উঠায় ওর উপরে। একটা পর্যায়ে আমি অনেক অংশেই নিজেকে আর কন্ট্রোলে হারিয়ে ফেলি এবং সর্বশেষ আমাদের দুজনের মাঝে এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটা খারাপ একটা সম্পর্কে বলা চলে, যেহেতু আমরা বিয়ে করি নাই। ওই সম্পর্কটা রাতে একবার নয়, প্রায় বেশ কয়েকবার হয়। সকালবেলা ওঠার পরে সাদিয়া তখন গোসল করে ও তখন বেরিয়ে যাবে। আমাকে বলে আমি চলে যাব, আম্মা খুব টেনশন করবে, আম্মা রাতের বেলা অনেকবার কল দিয়েছে, আমি কলও ধরি নাই। এরপরে সকালবেলা আমি ওকে রেডি করে এখান থেকে বিদায় করে দিলাম। ও তখন চলে গেল গ্রামে এবং গ্রামে যাওয়ার পরে ওর সাথে আমার প্রতিনিয়ত ফোনে কথা হতো, প্রতিনিয়ত আমাকে ফোন করতো, আমি ওর সাথে কথা বলতাম, ও আমার সাথে কথা বলতো। আমাদের দুজনের মাঝে তখন থেকেই এক ধরনের একটা প্রেমের সম্পর্ক শুরু হয় এবং সম্পর্কের মাত্রাটা এতটাই ভালো ছিল যে সাদিয়া আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না এবং আমিও সাদিয়াকে ছাড়া পৃথিবীর কোনো কিছুই ভালো লাগতো না। আমাদের দুজনের মাঝে এক মধুর মিষ্টি প্রেমের সম্পর্ক তৈরি হয়। হাঁটি পাপা করে সম্পর্কটা সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। সাদিয়াও তখন তার কলেজ জীবন শেষ করেই আমাদের ওই এখানকার একটা ডিগ্রিতে ভর্তি হয়, ও ডিগ্রিতে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পরে আমি এখানে পড়াশোনা করতেছি, কিন্তু সাদিয়া বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল,
ওর কোনো ভাই বোন ছিল না, যার কারণে ওর বাবা মায়ের অনেক ইচ্ছা ছিল যে ওকে পড়াশোনা করিয়ে অনেক বড় করে তারপরে তাকে তারা চাকরি বাকরি করাবে, এত সহজে তাকে বিয়ে শাদী দিবে না, বিয়ে শাদী করাবে না। সেই সুবাদে সাদিয়া তখন ওখানে রয়ে গেল, আমি তখন এখান থেকে পড়াশোনা করতেছি। অ্যান্ড দুজনের মাঝে অনেক প্রেম ভালোবাসা। সাদিয়া মাঝে মাঝে আমার এখানে চলে আসতো, কারণ সাদিয়া তখন চট্টগ্রামের যেখানে ডিগ্রি করতো ওখানে গিয়ে একটা হোস্টেলে ভাড়া থাকতো। হোস্টেলে ভাড়া থাকার কারণে ও তখন যে কোনো সময় আমার কাছে চলে আসার সুযোগ পাইতো। যে কোনো সময় আমার কাছে চলে আসতো, আমার কাছে এসে রাতের বেলায় থাকতো। দেন ওর মা তো আর অতটা মাইন্ড করতো না বা এতটা কোনো কিছু যাচাই বাছাইও করতো না, আমার কাছে আসতো, আমার কাছে থাকতো। এরকম করে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে করে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এবং আমাদের দুজনের মাঝে অনেক স্মৃতি আছে। আমরা বেশ কয়েকবার কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি সহ বাংলাদেশের সুন্দর সুন্দর ট্যুরিস্ট প্লেসগুলোতে ঘুরতে গিয়েছিলাম। আমাদের দুজনের মাঝে মধুর এক সম্পর্ক তৈরি হয়। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন অনার্স ফাইনাল পরীক্ষা দিই এবং আমি তখন অনার্স শেষ করি। আমার অনার্স শেষ হওয়ার পরে আমার বাবা তখন এতটাই অসুস্থ হয়ে পড়ে যে অসুস্থের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। বড় বোনটাকে বিয়ে দিই খুব কষ্টে, কিন্তু ছোটো দুইটা বোন থাকে, ছোটো দুইটা বোনের বিয়ের বয়স ওই সময় পার হয়ে যাচ্ছিল, যে ছোটো দুইটা বোনকে বিয়ে দিতে পারতেছিলাম না শুধুমাত্র টাকার অভাবে। এবং আমিও গ্র্যাজুয়েশন শেষ করলাম, মানে অনার্স শেষ করলাম। অনার্স শেষ হওয়ার পরে আমিও দেন চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি বিভিন্ন জায়গায়, কিন্তু কোথাও আমার কোনো ভালো চাকরি হচ্ছে না। যে সমস্ত চাকরিগুলো হচ্ছে ওই সমস্ত চাকরিগুলো করলে সরকারি চাকরির বয়স নষ্ট হওয়া ছাড়া আর কিছুই না। আমি তখন মোটেও চাকরি পাচ্ছিলাম না। চাকরির জন্য তখন মরিয়া হয়ে ওঠে যে কোথায় চাকরি পাওয়া যায়, এদিকে ওইদিকে বিভিন্ন দিকে কথা বলতে থাকি চাকরির সুবাদে, চাকরির জন্য। বাট আমার কোথাও কোনো রকমের কোনো চাকরি বাকরি হচ্ছে না। তখন মাথার ভিতরে প্রচণ্ড রকমের টেনশন ঢুকে যায় যে কী করব, চাকরি তো লাগবে, চাকরি ছাড়া তো আর জীবন কাটবে না। এখন চাকরিটা কোথায় পাবো, কোথাও কোনো চাকরির সুযোগ সুবিধা পাচ্ছি না। এরকম করে আমার জীবন থেকে প্রায় 1 বছরের মতো কেটে গেল। অ্যান্ড 1 বছর পরে আমি তখন হঠাৎ করে সরকারি দপ্তরে একটা চাকরির সুযোগ পাই, বাংলাদেশের সরকারি একটা দপ্তরে। ওখানে চাকরির জন্য সুযোগ পাই, কিন্তু সেইখানে ঘুষ লাগবে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি। তো আমার পরিবারের পক্ষে 10 লক্ষ টাকা ঘুষ দেওয়া কোনো অবস্থায় সম্ভব নয়। আমি সব কিছুতে পাশ করি, এটার যেই পরীক্ষা ছিল, মানে ইন্টারভিউ ছিল, ওটাতে আমি পাশ করি, ভাইবা টেস্টে সব কিছুতে পাশ করি, কিন্তু তারপরেও 10 লাখ টাকা ঘুষ লাগবে। এবং 10 লাখ টাকা ঘুষ দিলে আমি ওখানে চাকরি করতে পারবো। চাকরিটাও মোটামুটি অনেক ভালো একটা দপ্তরে। আমি তখন বিভিন্ন মহলদের সাথে কথা বলতে শুরু করি, বড় বড় রাজনীতিবিদ, এখানে সেখানে লোকদের সাথে আলোচনা করে সর্বশেষ আমি 2 লাখ টাকা কমাইতে পারছি। এবং বিসি রিকোয়েস্ট সহ 3 লাখ টাকা কমাইছি, কিন্তু 7 লাখ টাকা দেওয়াই লাগবে। 7 লাখ টাকা না দিলে আমার চাকরি হবে না, আমাকে 7 লাখ টাকা দিতে হবে। তখন আমার বাবার শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ছে যে বাবার পক্ষে কোনো কাজ করা সম্ভব হয় না। বাবা তখন আর মাঠে ঘাটেও কাজ করে না, সম্পূর্ণ সময়টাই বাড়িতে বসে বসে কাটায়। এবং মায়ের অবস্থাও তখন অনেকটাই খারাপ। যুবতী 2টা বোন বাড়ির মধ্যে আছে, ছেলেরা আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করে। আমার 2টা বোনও কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরী ছিল, যার জন্য দেখা যায় ঘরবাড়ি আমাদের ছেলেরা ছাড়তেছে না। বিভিন্ন উঠতি বয়সী ছেলেরা আমাদের বাড়িতে এসে বিভিন্ন ধরনের টিটকারি করে এবং আমাদের বোনের নামে বদনাম রটাইতে থাকে। পর্যায়ক্রমে এরকম অবস্থা হলো যে আমাদের ওই গ্রামে আমরা মুখ দেখানোর মতো কোনো অবস্থা নাই। সবাই আমাদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতে থাকে এবং আমার বোনদেরকে নিয়ে বাজে আলাপ আলোচনা করতে থাকে। আমি তখন ভাবলাম যে কী করা যায় এবং এখান থেকে রক্ষা পাওয়ার, এখান থেকে বাঁচার উপায় কী, কীভাবে এখান থেকে বাঁচা যায়। তা কোনো রকমের উপায় বুদ্ধি খুঁজে পাচ্ছিলাম না যে কী করতে পারি বা কী করা যায়। কোনো রকমের উপায় বুদ্ধি কোনো কিছুই মাথায় ঢুকতেছে না। এমন করেই তখন দুঃখে কষ্টে দিন আর রাতগুলো কাটতেছে। সময়গুলো এভাবে পাস হতে হতে একটা সময় আমি চিন্তা করলাম যে আমাকে চাকরিটা যে কোনোভাবেই হোক ধরতে হবে। আমার বাড়ি থেকে কাগজপত্র, বাড়ির যে দলিলপত্র, ওইগুলো দিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়ার জন্য চেষ্টা করলাম। বাট সেখান থেকে আমি মাত্র 2 লক্ষ টাকা পাবো। মানে বাড়ির যে দলিলপত্র আছে এগুলো ব্যাংকে ট্যাঙ্কে জমা দিলে সেখান থেকে আমাকে 2 লাখ টাকা লোন দেবে, কিন্তু তারপরেও 5 লক্ষ টাকা শর্ট এবং 5 লক্ষ টাকা পাওয়ার কোনো উপায় নেই। আমি তখন সাদিয়ার সাথে আলোচনা করি। সাদিয়াও তখন পড়াশোনা করে, ডিগ্রিতে পড়ে। ও হয়তো আমাকে বড় জোর মানে 10,000 15,000 টাকা দিতে পারে একসাথে, বেশি এর বেশি তো আর দিতে পারে না। কারণ পরিবার থেকেও যতটুকু পায়, ওর মা তো তখন ওর পরিবার চালাইতো, ওর পরিবারের সব কিছু ওর মায়ের কাছেই ছিল। তা ওর বাবা বিদেশে থাকতো, মাঝে মাঝে দেশে থাকতো, ওর বাবার বিদেশে ব্যবসা বাণিজ্য ছিল। তা ওর তো কোনো অ্যাকাউন্ট নেই বা ওকে কোনো টাকাও দিত না। ও নিজের খরচ থেকে বাঁচিয়ে আমাকে টাকা দিত পড়াশোনা করার জন্য। তা ওর কাছেও তো এরকম মোটা অঙ্কের তেমন কোনো টাকা নেই। তাই আমি ওরে বারবার বলেছি দেখো না কিছু টাকা ম্যানেজ করা যায় কিনা। ও আমাকে বলে যে না। অ্যান্ড একটা পর্যায়ে আমার আব্বা তখন একদিন আমাকে ফোন করে বলে যে সিফাত বাড়িতে আয়, তোর সাথে কথা আছে। কারণ আমি আব্বাকে বিষয়টা বলি যে আব্বা এমন এমন ঘটনা, আমার তো চাকরিটার প্রয়োজন এবং এই টাকায় ঘুষ লাগবে। তো শেষে বাবা আমাকে বাড়িতে এনে, বাড়িতে নিলে পরে বাবা আমার সাথে বসে আমাকে বলে
যে পাশের গ্রামে রোমানা নামের একটা মেয়ের সাথে কথাবার্তা হয়েছে এবং মেয়ের বাবার সাথে কথাবার্তা হয়েছে। মেয়ের বাবা বলছে যে তুই যদি তার মেয়েরে বিয়ে করিস, মানে রোমানাকে বিয়ে করিস, ওই মেয়ের বাবা 5 লক্ষ টাকা যৌতুক হিসেবে আমাদেরকে দিবে। এবং মেয়েটা হয়তো দেখতে একটু কালো হলেও এমনি লম্বা টম্বা ফর্সা আছে, মোটামুটি চলে, একেবারেও সুন্দরী না, আবার একেবারে যে ফেলে দিবে তাও না। আবার মুখে কথাটা শোনার পরে আমি তখন চমকে উঠি। আমার আসলে তেমনভাবে কোনো কিছুই করার নাই। আমি তখন বলি যে কি করব, মানে চিন্তার ভিতরে পড়ে যাই। আমি তখন আব্বাকে বললাম যে ঠিক আছে আব্বা, এখনই কোনো কথা দেওয়ার দরকার নেই, আমি কালকে জানাবো। এটা বলে আমি তখন ঘরে গেলাম এবং ঘরে যাওয়ার পরে ইন দ্য মিন টাইম আমি তখন সাদিয়ারে কল দিলাম। সাদিয়ারে কল দিয়ে বললাম যে সাদিয়া, আমার তো চাকরিটা খুব লাগবে, আমার আব্বার শারীরিক অবস্থা অনেক খারাপ, 2টা বোনকে বিয়েও দিতে পারতেছি না, পরিবারে অনেক অভাব অনটন, চাকরিটা না হলে তো আমার হবেই না, তুমি দেখো না তোমার পরিবার থেকে কোনোভাবে টাকাটা ম্যানেজ করা যায় কিনা। ও আমাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, 5 লাখ টাকা আমার পরিবার থেকে তো জীবনও দেবে না আমাকে, আমি কি বলে 5 লাখ টাকা পরিবার থেকে নিব। আমি তখন বলি তাহলে একটা কাজ করি। ও আমাকে বলে কি, বলে আমি তোমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাই, আমি তোমাকে বিয়ে করার কথা বলি, এবং আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে তো তোমার পরিবার থেকে আমাকে টাকাটা দিবে। ও আমাকে বলে আমার মনে হয় না যে আমার পরিবার থেকে তোমাকে 5 লক্ষ টাকা ঘুষ, মানে 5 লক্ষ টাকা দেবে, যৌতুক দিয়ে তোমাকে আমার কাছে বিয়ে দেবে, আমার মনে হয় না, এরপরেও তুমি প্রস্তাব পাঠাইতে পারো। এবার আমি আব্বাকে বললাম যে আব্বা, অমুক বাড়ির অমুক মেয়ে সাদিয়া, ওই মেয়েটাকে আমার ভালো লাগে, শাশির সাথে আমার ভালো সম্পর্ক, তুমি একটা কাজ করো, তুমি ওই শাশার কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাও। আমি যে রোমানাকে চিনি না জানি না, কখনোই দেখি না, ওই রোমানাকে বিয়ে না করে আমি সাদিয়াকেই বিয়ে করব, তুমি সাদিয়ার মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাও। এটা বলার পরে আমার আব্বা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি না হয় কথাবার্তা বলবো, কিন্তু আমার কাছে মনে হয় না যে সাদিয়ার পরিবার সাদিয়াকে তোর কাছে বিয়ে দিবে। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা, তুমি তো কথাবার্তা বলে দেখতে পারো, দিবে কি দিবে না এটা তো পরে, হয়তো দিতেও পারে, তুমি কথা বলো। আমার বাবা তখন বলল আচ্ছা ঠিক আছে। এরপরে আমার আব্বা সাদিয়ার আম্মার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো, আমার আম্মাকে নিয়েই গেল, নিয়ে যাওয়ার পরে বিয়ের প্রস্তাব দিল, এবং দিলে পরে সাদিয়ার মা তখন এই প্রস্তাবে রাজি হলো। সাদিয়ার বাবা কিন্তু তখন বিদেশে। সাদিয়ার মা বলল সমস্যা নাই, ছেলে যেহেতু সরকারি চাকরির উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন করছে, চাকরি হবে, তাই সমস্যা নাই, ঠিক আছে আমি রাজি আছি আমার মেয়েরে সিফাতের কাছে বিয়ে দেওয়ার জন্য। সিফাতকে তো আমি ব্যক্তিগতভাবেই চিনি, ও এলাকার সবচেয়ে ভালো একটা ছেলে, দেখতে শুনতেও ভালো, ঠিক আছে ওর কাছে আমরা বিয়ে দেবো সাদিয়াকে। মানে সিফাতের সাদিয়ার মা তখন এই প্রস্তাবে রাজি হলো। আমার আব্বা আর আম্মা তখন মুখ থেকে এটা বলতে পারলো না যে 5 লাখ টাকা দিতে হবে, কারণ তাদের মুখ থেকে এটা বের হচ্ছিল না, লজ্জা পাচ্ছিল আর কি, যেহেতু পার্শ্ববর্তী বাড়ির মানুষ কেমনে এই কথাটা বলে। যাই হোক, এমন করে তখন এই কি বলে সাদিয়ার মা তখন সাদিয়ার বাবাকে বিদেশে বিষয়টা জানায় যে এমন এমন ঘটনা। সাদিয়ার বাবাও তখন বলে যে আমাদের একটাই তো মেয়ে, সমস্যা নাই, ওরে যদি বিয়ে করতে চাই তাহলে আমরা ওদের কাছে বিয়ে দেবো, সমস্যা নাই। সাদিয়ার আব্বা তখন বিদেশ থেকে রাজি হয়। এর পরের দিন আমার আম্মা তখন লজ্জা শরম সব কিছু বলে সাদিয়ার মায়ের কাছে যায়। তো সাদিয়ার মায়ের সাথে কথা বলার একটা পর আমার আম্মা তখন বলে দেখেন গো, আসলে কি আর বলবো, আপনাদের টাকা আমরা ফিরিয়ে দিব, আমরা কিন্তু আপনাদের টাকা রাখবো না, যদি আমার ছেলেকে একটু উপকার করেন, বিয়ে তো হবেই, বিয়ের আগে অথবা বিয়ের পরে যদি আমার ছেলেরে 5 লাখ টাকা দেন, এই টাকাতে আমার ছেলের চাকরিটা হচ্ছে না, 7 লাখ টাকা লাগে, তো 2 লাখ টাকা আমরা ব্যাংক থেকে উঠাইছি, 5 লাখ টাকা যদি আপনারা দেন, এটা কিন্তু যৌতুক না, ওই 5 লাখ টাকা কিন্তু আমার ছেলে আবার দিয়ে দিবে আপনাদেরকে। এবং আমার আম্মা যে গ্রামের মানুষ, তো এই কথাটা আসলে আরও 2-3টা মহিলার সামনে সাদিয়ার মাকে বলে বসে। মানে আমার আম্মা তো আর অত কিছু বুঝে নেয় যে আলাদা ডাক দিয়ে নিয়ে এইসব কথা বলতে হয়, আমার আম্মা সবার কাছে বলে। তাই বাকি মহিলাগুলো ওইখানে আমার মায়ের মুখের উপরেই বলে বসে, ও মা, তাহলে তো আপনারা এখানে যৌতুকের জন্যই না আসছেন, আপনার ছেলেকে বিয়ে করায় যৌতুক নেওয়ার জন্য আসছেন, আপনি শিক্ষিত ছেলেকে বিয়ে করাবেন, যৌতুক নেবেন, তা সাদিয়ার মায়ের কি এমন অবস্থা হয়ে গেছে যে মেয়ে কি এতটাই খারাপ যে তাকে 5 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে, মেয়ের কি চোখ নাই, হাত নাই, কান নাই, মানে পার্শ্ববর্তী যে 2-3টা মহিলা আছে তারা এগুলো বলতেছে। এবং সাদিয়ার মাও তখন তাদের কথাবার্তাগুলো আমলে নিয়ে নিল। তিনিও তখন আমার আম্মাকে অপমান করে বলল যে এখান থেকে যান, আপনার ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে তো দেওয়ার কোনো ইচ্ছে আমাদের ছিল না, কিন্তু তারপরেও আপনারা যেহেতু আসছেন নিজেরা, তখন আমি বিষয়টাতে রাজি হইলাম, বা সাদিয়ার বাবা তো প্রথমে রাজিই হয় না, তো এরপরে আপনারা কোন সাহসে আমাদের কাছে 5 লাখ টাকা যৌতুক চাইলেন, বেরোন এখান থেকে। আমার মাকে তখন অপমান করে ওখান থেকে বের করে দিল। মুহূর্তের মধ্যে সাদিয়ার মা তখন সাদিয়ার বাবাকে বিদেশে ফোন করে বলল, সাদিয়ার বাবা তখন ডিরেক্টলি সাদিয়ার মাকে বলে দিল যে মেয়েকে কেটে আমরা গাঙ্গে বাসায় দিব, তারপরও এই মেয়েকে কখনোই আমরা এই ছেলের কাছে বিয়ে দিব না, যে ছেলে কিনা আমাদের কাছে 5 লক্ষ টাকা মেয়েকে বিয়ে করার জন্য যৌতুক চেয়েছে।
মুহূর্তের মধ্যে তখন পরিবেশটা অনেকটা কঠিন হয়ে গেল। সাদিয়ার কাছে তখন ইনফরমেশন আসতে শুরু হলো। সাদিয়ার বাবা ফোন দিয়ে বলল, সাদিয়ার মাও ফোন দিয়ে বলল। আমি তখন সাদিয়াকে বিষয়টা বুঝাই বললাম যে সাদিয়া, আমার মা তো বিষয়টা বুঝতে পারে নাই, বা আমার মা বিষয়টা ওভাবে বলতেও পারে নাই। তুমি একটা কাজ করো না, তুমি গ্রামে গিয়ে তোমার আম্মুকে বুঝিয়ে শুনিয়ে বিষয়টা ক্লিয়ার করে দাও যে আসলে এরকম কোনো কিছুই না, উনি যেটা মনে করতেছে বিষয়টা আসলে সেরকম কিছুই না। তোমার কাছে অনুরোধ, তুমি গিয়ে তোমার আম্মাকে একটু বুঝিয়ে বলো। ও তখন আমাকে বলতেছে, যেখানে আপনারা বলছেন কিছু হয় নাই, আর আমি বললে কি আর হবে? আচ্ছা ঠিক আছে, তারপর আমি যাব। এরপরে সাদিয়া তখন তার হোস্টেল ছেড়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার আম্মাকে বিষয়টা একটু বোঝায় যে আম্মু দেখো, তুমি যেটা মনে করছো বিষয়টা কিন্তু আসলে এরকম না। ওই এমনি এমনি ওর আম্মুকে ও তখন বোঝাচ্ছে, কিন্তু মুহূর্তের মাঝে ওর আম্মা তখন আরও খেপে গেল। একটা পর্যায়ে ওর আম্মা ইনকোয়ারি করতে শুরু করে যে সাদিয়া কেন আমাকে, মানে আমার সুপারিশ করতেছে বা আমাকে পাওয়ার জন্য ওর মায়ের কাছে আসলো, ওর মাকে এটা সেটা বোঝাচ্ছে। ওর মা তখন ইনকোয়ারি করতে করতে একটা পর্যায়ে বের করে ফেলে যে সাদিয়ার সাথে আমার প্রেম ভালোবাসা চলতেছে। সাদিয়ার সাথে আমার প্রেম ভালোবাসা চলতেছে। এক পর্যায়ে সাদিয়ার মা তখন এই বিষয়টা বুঝতে পারার পরে সাদিয়াকে তখন ওখান থেকে নিয়ে আসে, ওই জায়গা থেকে নিয়ে আসে। এনে জাস্ট 2 দিনের মাথায়, 2 দিনের মধ্যে আমাকে না জানিয়ে, আমাকে না শুনিয়ে সাদিয়াকে জোর করে তার মামার বাড়ির এক মাস্টারের সাথে, উনি মাস্টারি করে, এক মাস্টারের সাথে সাদিয়ার বিয়ে দিয়ে দেয়। কীভাবে তারা একদম পারিবারিকভাবে বাড়ির মানুষদেরকেও জানায় নেয়, কোথায় জেনে নিয়ে যায় এবং সেখান থেকে সাদিয়াকে বিয়ে দিয়ে দেয়। সাদিয়ার যেদিন বিয়ে হয়, যেদিন বাসর হয়, ওই দিন রাতের বেলা আমি তখন বিষয়টা জানতে পারি যে সাদিয়ার বিয়ে হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করেন, সাদিয়ার মা তখন পর্যন্ত বাড়িতে, উনি বাড়িতে। আমি সাদিয়ার বান্ধবীদের মাঝে খবর পাইলাম যে সাদিয়ার বিয়ে হয়ে গেছে। আমি সাদিয়ার আম্মারি যে জিজ্ঞেস করলাম যে চাচি, সাদিয়ার নাকি বিয়ে হয়ে গেছে? তিনি তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে যে আমার মেয়ের বিয়ে হোক না হোক তাতে তোর কি? ওই যে রফিক মাস্টার যে বলছিল তুই তার মেয়েরে হেমারে খারাপ কাজ করার জন্য দৌড়ছিলি, আসলে কথাটা তো তখন আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে আমার বিশ্বাস করতেই হচ্ছে। এত বছরে সেই পুরনো একটা কথা আমার চাচি তখন টাইনা বসলো নিজের মেয়ের স্বার্থের কারণে। লাস্ট পর্যন্ত আমাকে বলে যে আমি তোর নামে মামলা করব, তুই ভালো হয়ে যা, আমার মেয়ে কোথায় যায় না যায়, আমার মেয়ে কী করে না করে, এগুলোর গোয়েন্দাগিরি তুই করিস না, তুই ভালো হয়ে যা। এটা বলে চাচি আমাকে প্রচণ্ড রকমের অপমান করলো। তার 2 দিন পরেই আমার বাবা তখন আর কোনো টাইম নিল না, ডিরেক্টলি গিয়ে ওই রোমানা মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলে আংটি পাওয়ানোর জন্য আমাকে তখন রেডি করে নিয়ে গেল। আমার বাবা তখন আমাকে ওই রোমানার বাড়িতে নিয়ে গেল। কিন্তু ভাই, রোমানাকে দেখার পরে আমি তখন আর দুনিয়াতে নাই। মানে একেবারে কালো, শুধু যে কালো হলেও তো একটা কালোর একটা মানে থাকে, মেয়েটার চেহারাটাও মানে সুন্দর না, বিশ্রী কালো এবং অত্যন্ত মোটা, অনেক মোটা। এক কথায় দেখার পরে কোনো মানুষেরই পছন্দ হবে না। তো কিন্তু আমি কি করবো, একে তো আমার চাকরির প্রয়োজন, আমার টাকার প্রয়োজন। আর আমি যদি খুব দ্রুত বিয়েটা না করি বা টাকাটা না নিই, তাহলে আমার ওই চাকরিটা হাতছাড়া হয়ে যাবে। কারণ এমনিতেই প্রায় অনেকগুলো মাস কেটে গেছে, ওরা ওদের লোক নিয়ে নেবে। একটা পর্যায়ে আমি তখন বাধ্য হয়ে চোখটা বন্ধ করে আমি তখন এই রোমানাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই এবং রোমানাকে বিয়ে করি। রোমানাকে বিয়ে করার পরে, এটা সাদিয়ার বিয়ে ঠিক 2 দিন পরে আমি বিয়ে করে ফেলি। রোমানাকে বিয়ে করি এবং বিয়ে করার পরে রোমানার পরিবার থেকে তখন আমাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়। আর 5 লক্ষ না, ওরা 5.5 লাখ টাকা দেয় এবং আমাদের পরিবার থেকে 2 লাখ টাকা দিয়ে তখন মোটামুটি আমার ওই গোসার টাকাটা ম্যানেজ করা হয়। গোসা টাকাটা ম্যানেজ করি এবং ওই গোসা টাকাটা ম্যানেজ করার পরে তখন আমার চাকরিটা হয় এবং চট্টগ্রামে সরকারি একটা দপ্তর আমি তখন চাকরি পাই। আলহামদুলিল্লাহ চাকরি করতেছি, আমার দিন রাতগুলো খুব ভালোই কাটতেছি, কিন্তু খুব বেশি একটা বাড়িতে আসি না। কারণ বাড়িতে আসি না বলতে, বাড়িতে আসলে যে বউটাকে আমার দেখতে হবে, এই বউটা তো আমার পছন্দনীয় বউ না। যার মুখের দিকে তাকালে যে বিয়ে করছি এটা শুনতে ঘৃণা লাগে, যে আমি কারে বিয়ে করলাম, কী কারণে বিয়ে করলাম, নিজের মাঝেও তখন খুব খারাপ লাগতে শুরু হয়, এমন একটা মানুষকে বিয়ে করলাম। যাই হোক, এরকম করে আমার তখন দিন রাতগুলো কাটতেছে, খুব দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে সময়গুলো কাটতেছে। আমি তখন চাকরি বাকরি করি, কারোর সাথে খুব বেশি একটা কথা বলি না, যতটুকু পারি কাজের জন্যই মানুষের সাথে কথাবার্তা বলি, এছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলি না। নিজেকে সবসময় গম্ভীর করে রাখি এবং চাকরি করতেছি। এমন করে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন রোমানা বাচ্চা কনসেপ্ট করে। আমার কিন্তু সাদিয়ার সাথে আর কোনো যোগাযোগ ছিল না। এই যে সাদিয়া চলে গেল, সাদিয়ার বিয়ে হয়ে গেল, এখানেই সাদিয়ার সাথে আমার সমাপ্ত। সাদিয়াকে কোথায় নিয়ে গেছে, সাদিয়া কোন জায়গায় আছে, সাদিয়ার সাথে আর আমার কখনো ফোনেও যোগাযোগ হয় নাই। কিন্তু এদিক দিয়ে আমি তখন রোমানাকে বিয়ে করলাম এবং রোমানা তখন বাচ্চা কনসেপ্ট করলো। বেবি কনসেপ্ট করার পর আলহামদুলিল্লাহ আমি তখন একটু ঘন ঘন বাড়িতে আসতেছি। এভাবেই সময়গুলো কাটতে কাটতে রোমানার ঘরে আমার একটা মেয়ে সন্তান হয় এবং আমার মেয়ে সন্তানটাও দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়, আমার মায়ের মতো, বাবার মতো, আমার মতো দেখতে ভালো হয়। আমার যে ছোটো 2টা বোন ছিল, আমার বিয়ের পরে আমার ওই ছোটো 2টা বোনেরও মধ্যবয়স হয়ে যায় প্রায়, তাদেরকেও বিয়ে শাদী দিয়ে দিই। মোটামুটি ভালো অবস্থানেই বিয়ে হয়।
যাই হোক চাকরি বাকরি করতেছি এবং বৎসর ঘুরতে না ঘুরতে আমার ঘরে মানে রোমানা আরেকটা আবারও বেবি কনসেপ্ট করে এবং তখন আমার একটা ছেলে সন্তান হয় এবং আমার তখন একটা ছেলে একটা মেয়ে হয় এবং একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমার পরিবারটা তখন অনেক সুখী একটা পরিবার। আমার রোমানাকে যদিও ভালো না লাগতো, বাট আমি আমার সন্তানগুলোকে অনেক ভালোবাসতাম। আমার সন্তানদের প্রতি আমার এত ভালোবাসা ছিল যে প্রতি বৃহস্পতিবারের ছুটি পাইলে আমি বাড়িতে চলে আসতাম। শুক্রবার শনিবার থাইকা শনিবার রাতে আমি তখন আবারও যাইতাম। বাচ্চাগুলোর প্রতি আমার এত ভালোবাসা ছিল, আমার বেবিগুলো এতটাই সুন্দর ছিল, এতটাই কিউট ছিল, বাবা বাবা করে কলিজাটা আমাকে দিয়ে দিত, আমাকে খুব বেশি ভালোবাসতো আমার সন্তানগুলো। তো এমন করেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি যেই অফিসে চাকরি করতাম, আমাদের অফিসের যিনি এমডি ছিল, এমডি স্যারের নাম ছিল শ্রাবণ স্যার, এবং তিনি মোটামুটি দেখতে অনেকটাই ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। তিনি হিন্দু ধর্মাবলম্বী একজন ছিল, আমাদের বস ছিল। হিন্দু ধর্মের থাকলেও তিনি আমাদের মুসলিম ধর্মের রীতিনীতি অনেক কিছুই বুঝতো। আমাদের ঈদ চাঁদ সহ আমাদের বড় বড় অনুষ্ঠানগুলোতে উনি অনেক আনন্দ ফুর্তি করতো। আমাদের সাথে কাজ করতো মেঘাশ্রী নামের একটা মেয়ে আছে, যে আমাদের সাথে কাজ করতো, আমাদের অফিসেই কাজ করতো। তা ওই মেঘাশ্রী মেয়েটা আমাদের অফিসে সবচেয়ে সুন্দরী আমাদের একটা কলিগ ছিল। দেখতে শুনতে এতটাই সুন্দরী ছিল যেটা আসলে বলার মতো না। হিন্দু মেয়েরা বরাবরের মতো দেখতে সুন্দরী হয়, কিন্তু এই মেঘাশ্রী মেয়েটা অনেক বেশি সুন্দর, এতটাই সুন্দর, এতটাই রূপবতী গুণবতী, যাকে দেখার পরে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমি আসলে যতক্ষণে অফিস করতাম ততক্ষণে ওই মেঘাশ্রীর দিকে তাকিয়ে থাকতাম। তার রূপ যৌবন আমাকে পাগল করে তোলে। আসলে ঘরে যদি এরকম বিশ্রী বা কালো কোনো বউ থাকে, প্রতিটা পুরুষের নজরই তখন বাইরের দিকে যায়, এবং বরাবরের মতো আমার নজরটাও তখন বাইরের দিকেই গেল। আমার তখন মেঘাশ্রীকে ভালো লাগতে শুরু করে। মেঘাশ্রী তখন আমার সাথে থাকতে, মানে আমরা একই অফিসে কাজ করি, এমনি সামনে মোটামুটি তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলি ভালো একটা সম্পর্ক হয়, ওভাবে আমি তাকে কোনো কিছু বলতেও পারি না, কিন্তু আমি তাকে বলেছি যে আমি বিয়ে করি নাই, আমি আনমেরিড, আমার যে একটা মেয়ে আছে একটা ছেলে আছে, এটা আমি তার কাছে হাইড করেছি, তার কাছে বলি নাই। এবং শুরু থেকে আমার ভিতরে একটা খারাপ ধরনের চিন্তাভাবনা ছিল মেঘাশ্রীকে দেখার পরে যে আমি তাকে আমার গার্লফ্রেন্ড বানাবো। সে যেহেতু বিয়ে করেন, এখনও তার বিয়ে হয় নাই, তাকে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো এবং তার সাথে আমার যে শারীরিক যে চাহিদাটা আছে, যেটা আমি আমার বউর সাথে মিটাইতে পারি নাই এবং যেটা আমার বউ ফিল আপ করতে পারে নাই, এটা আমি মেঘাশ্রীর মাধ্যমে ফিল আপ করবো। এবং মেঘাশ্রীকে আমি আমার এইভাবে আমি তাকে ইউজ করব বা তাকে আমি ব্যবহার করবো, যার জন্য আমার বিয়ের বিষয়টা আমি সম্পূর্ণভাবে তার কাছে লুকাইছি। বিয়ের বিষয়টা লুকিয়ে আমি তার সাথে আস্তে আস্তে করে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করতেছি। এবং মেঘাশ্রী আমার সাথে খুব ভালো করে মিশে, সব কিছু আমার অফিসের যত প্রবলেম, অফিসিয়াল যত কথাবার্তা বা যত কিছুই হচ্ছে সব কিছু মেঘাশ্রী আমার সাথে শেয়ার করে, আমার সাথে তার একটা মধুর সম্পর্ক তৈরি হয়। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমাদের অফিসের একজন কলিগ আছেন, নাম হচ্ছে সোহেল ভাই। সোহেল ভাই কক্সবাজারের মানুষ এবং তিনি যথেষ্ট সাদামাটা মনের একজন মানুষ। তিনি তখন বিষয়টা কিছুটা ডাউট করে ফেলে। বিষয়টা তিনি ডাউট করে যে আমি মেঘাশ্রীর সাথে কথা বলার জন্য চেষ্টা করি এবং মেঘাশ্রী কোথায় যায় কী করে এই জিনিসগুলো আমি ফলো করতে থাকি। মেঘাশ্রীর প্রতি আমার এক ধরনের একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে। এই বিষয়গুলো তিনি তখন বুঝতে পারে এবং বুঝতে পারার পরে দেন তিনি তখন একদিন আমাকে বলেই বসে, সিফাত ভাই একটা কথা বলবো, আপনি তো অফিসে নতুন আসছেন, বাট আমরা তো অনেক দিন ধরে কাজ করি এবং আপনি আসার পরে মেঘাশ্রীর সাথে খুব ক্লোজ হয়ে যাচ্ছেন এবং মেঘাশ্রীকে দেখে আপনার কাছে অনেক ভালো লাগে, এটা আমরা বুঝতে পারি, কারণ মেঘাশ্রী ভালো লাগার মতোই একটা মেয়ে। কিন্তু আপনি যে মেঘাশ্রীর সাথে এতটা মিশতেছেন, মেঘাশ্রীর সাথে এতটা মিশা আপনার ঠিক হচ্ছে না, কিন্তু আপনি কিন্তু ট্রান্সফার হয়ে যাবেন বান্দরবনে অথবা আপনি চাকরি থেকে ডিসমিস হয়ে যাবেন। এটা বললাম। তখন সোহেল ভাইকে বললাম যে সোহেল ভাই, এটা হঠাৎ করে আপনি কী ধরনের কথা বলতেছেন? একটা অফিসের একটা কলিগ, একটা মেয়ে, তাকে আমার ভালো লাগতেই পারে, আমার ভিতর থেকে তার প্রতি ভালোবাসা জাগতেই পারে, তাই বলে আমার চাকরি কেন চলে যাবে? এটা কী ধরনের কথা? সোহেল ভাই আমাকে বলে, মেঘাশ্রী আপনাকে কোনো কিছু বলে নাই? আমি বললাম না, কি বলবে, কোনো কিছু বলার আছে নাকি? সোহেল ভাই তখন আমাকে বলে, মেঘাশ্রী কিন্তু আমাদের বস শ্রাবণ স্যারের বউ। আমি বললাম, কি? এইটা আপনি কী বলেন? শ্রাবণ স্যারের বউ? বলে, হ্যাঁ, মেঘাশ্রী কিন্তু শ্রাবণ স্যারের বউ। কথাটা শোনার পরে আমি তখন চমকে উঠলাম। আমি বললাম, এটা কী বললেন আপনি? আপনি সত্যি বলতেছেন তো? উনি আমাকে বলে, জি আমি সত্যি বলতেছি। আমি বললাম, না শ্রাবণ স্যারের না বউ আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, এগুলো কি মেঘাশ্রী জানে না? বলে, হ্যাঁ, মেঘাশ্রীগুলো সব কিছুই জানে। জানার পরেও মেয়েটা শ্রাবণ স্যারকে বিয়ে করে, কারণ শ্রাবণ স্যার তার বউর সাথে কমফোর্ট না। আর মেঘাশ্রীও দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী একটা মেয়ে ছিল, হিন্দু ধর্মাবলম্বী মেয়ে হলেও তার রূপ গুণ যৌবন সব কিছু অনেক ভালো, যার জন্য শ্রাবণ স্যার তাকে বিয়ে করে। এটা আমাদের অফিসের কেউ জানে না, প্রায় বেশিরভাগ মানুষ এটা অজানা, যেটা আপনিও জানেন না, যেটা আপনাকে জানাই দিলাম। সুতরাং আপনি মেঘাশ্রীর সাথে মিশলে বা মেঘাশ্রীর সাথে কথা বললে যদি কোনোদিনও শ্রাবণ স্যারের চোখে বা নজরে পড়ে যান, তাহলে কিন্তু আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
সোহেল ভাই আমাকে এটা বলে সতর্ক করে দিল। সোহেল ভাইয়ের কথা শোনার পরে আমি তখন মেঘাশ্রীর সাথে খুব বেশি একটা কথা বলি না, কারণ আমার চাকরি যদি চলে যায় তাহলে তো আমি বিপাকে পড়ে যাব। কারণ আমার তো সন্তানাদি আছে, আমার বউ আছে, ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে। এখন চাকরি চলে গেলে তো আমি টেনশনে পড়ে যাব। এই জন্য আমি তখন আর মেঘাশ্রীর সাথে খুব বেশি একটা কথা বলি না। এবং এই বিষয়টা মেঘাশ্রী বুঝতে পারে যে আমি ওর সাথে কথা বলি না, ওর কাছ থেকে একটা স্পেস বজায় রাখছি, ওর সাথে খুব একটা মিশি না। এই জিনিসগুলো যখন বুঝতে পারে একটা পর্যায়ে কয়েকদিন পরেও তখন আমার ডেস্কে আসে, মানে আমার রুমে আসে, এসে আমার পাশে বসে বলে যে সিফাত ভাই আপনি কি কোনোভাবে আমাকে ঘৃণা করেন, আমি হিন্দু ধর্মাবলম্বী মেয়ে বলে এরকম করে আমাকে বলে। আমি বললাম না না না, আমি আপনাকে ঘৃণা করবো কেন, আমরা তো সবাই অফিসে সবাই ফ্রেন্ডলি মিশি, আপনিও আমার ফ্রেন্ড, আপনি কোন ধর্ম করেন এটা হচ্ছে আপনার বিষয়, কিন্তু আমরা অফিসে সবাই বাই বাই। পরে আমাকে বললেন না আপনি আমার সাথে আগে খুব ক্লোজ হয়ে কথা বলতেন, খুব ভালোভাবে মিশতেন, বাট হঠাৎ করে মনে হলো আপনি আমার কাছ থেকে একটা স্পেস বজায় রাখতেছেন, আমার সাথে খুব বেশি একটা কথা বলতে চান না, আমার কাছ থেকে একটা দূরত্ব বজায় রাখতেছেন। তো আমি কি আসলেই কোনো অন্যায় করছি নাকি আপনার কাছে? যদি অপরাধ করেই থাকি তাহলে আপনি অপরাধটা ধরাই দেন, এভাবে আমার কাছ থেকে দূরে যান না। আমি তখন বললাম যে না না না, আমি এভাবেই কোনো কিছুই বলি না বা এরকম কিছুই না, আসলে মূল্য বিষয় হচ্ছে কি যে আমি কয়েকটা দিন ধরে মানসিকভাবে একটু প্রেশারে আছি। পরে আমাকে বলে কিসের প্রেশারে আসেন, মানে আপনার প্রেশারটা কিসের? পরে বলতেছে যে ও আমাকে বলেছেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মানে এইভাবে ও আমার অফিস থেকে আমার রুম থেকে বেরিয়ে যায়। এরপর থেকে যে মেয়েটার সাথে আমি সবসময় কথা বলতাম এই মেয়েটাও তখন আর আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, মানে মেঘাশ্রী আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকে, আমিও তখন দূরে থাকি। তার আমার ভিতরে জিনিসটা জাগলো, যে কথাটা আমাকে সোহেল ভাই বলেছে এটা কতটুকু সত্যি আমি বিশ্বাস করতে পারতেছিলাম, নাকি সোহেল ভাই নিজে মানে মেঘাশ্রীকে পছন্দ করে এবং উনি পছন্দ করার কারণে আমাকে মেঘাশ্রীর কাছ থেকে উনি সরাই দিল, মানে কৌশলে একটা উল্টাপাল্টা কথা বলে মেঘাশ্রীর কাছ থেকে আমাকে সরাই দিল। এরকমটা তো হতে পারে, আমার কাছে যেটা মনে হলো আর কি, যে সোহেল ভাই হয়তো এটাও করতে পারে। এটা মনে হবার পরে আমি তখন করলাম কি, এভাবে মানে সপ্তাহখানিক কাটার পরে একদিন মেঘাশ্রীকে আমি আলাদা পেলাম, মানে আমাদের ক্যান্টিনে ওখানে খাচ্ছে, আমি ওর পাশের টেবিলে বসলাম, বসে বললাম যে দিদি আসবো নাকি আপনার টেবিলে? পরে আমাকে বলে হ্যাঁ আসেন না আসো, এরকম করে বলে। তো আমি খাইতে আমি বললাম যে দিদি এখানে তো কেউ নেই, আমি একটা কথা জিজ্ঞেস করব। পরে আমাকে বলে হ্যাঁ করেন না, কী কথা করেন? আমি বললাম যে না যদি আপনি কাউকে না বলেন, যদি বলেন তাহলে তো আমি খুব বিপদে পড়ে যাব। পরে আমাকে বললেন না আমি কাউকে বলবো না, সমস্যা নেই, কী কথা বলেন? আমি বললাম আপনি কি শ্রাবণ স্যারকে বিয়ে করেছেন? শ্রাবণ স্যার কি আপনার হাজব্যান্ড? এটা বলার পরে সে তখন নিজের দিকে তাকে আসে, মাথাটার উপরে তুলতেছে না। যখন সে মাথা উপরে তোলে না আমি তখন বুঝে গেলাম যে হ্যাঁ কথাটা সত্য। এরপর আমি উঠে যাব, তিনি আমার হাত চেপে ধরলো, আমাকে ধরে বললো যে সিফাত বসো এখানে, তোমার সাথে আমার কথা আছে, চলে যাচ্ছ কেন? তুমি না আমাকে একটা প্রশ্ন করেছিলা? আমি বললাম যে হ্যাঁ প্রশ্ন করেছিলাম, কিন্তু মানে এখন তো আসলে আমার কাছে মনে হয় যে প্রশ্নটা করেছিলাম এটার অ্যান্সার আমি পেয়ে গেছি। পরে আমাকে বলো অ্যান্সারটা কী পাইছো? আমি বললাম যে অ্যান্সারটা পাইছি এটা যে হ্যাঁ আপনি শ্রাবণ স্যারকে বিয়ে করেছেন, শ্রাবণ স্যার আপনার হাজব্যান্ড। পরে আমাকে বলে শুধু এটাই কি অ্যান্সার? আমি বললাম যে হ্যাঁ আমার তো এটাই অ্যান্সার মনে হলো। পরে আমাকে বলতেছে সিফাত তুমি তো অনেক দিন ধরে আমার সাথে আছো, আমরা একই অফিসে কাজ করি, আমার দিকে তাকালে কি তোমার কাছে মনে হয় যে আমি কোনো মেরিড মেয়ে, কোনো বিবাহিতা মেয়ে? আমি বললাম আসলে মেরিড বিবাহিতা কি বলবো, আমার কাছে তো তাই মনে হয়েছে আপনি মেরিড, কারণ আপনি তো মানে না বললেও এটা আমি বুঝে গেছি। পরে আমাকে বলে তুমি কি আজকে রাতে আমাকে একটু সময় দিতে পারো, আমরা কি ফোনে একটু 10-15 মিনিট কথা বলতে পারি, সরাসরি না? এমন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আপনি রাতে ফোন দিয়েন। এরপরে কথাবার্তা বলে আমি তখন সারাটা দিন খুব টেনশনের মধ্যে আছি যে আল্লাহ জানে আমাকে ফোন করে আবার কি বলে, আবার বিষয়টা শ্রাবণ স্যারকে বলে দেয় কিনা, কারণ শ্রাবণ স্যার খুব রাগী একটা মানুষ। যদি কখনোই বুঝতে পারে যে মেঘাশ্রীর সাথে আমি কথা বলেছি বা এরকম কোনো কিছু, তাহলে কিন্তু আমার খুব ক্ষতি করে ফেলবে আমার অফিসে। এই জন্য আমি সারাদিন একটা ভয়ের মধ্যে ছিলাম। অ্যান্ড এরপরে ও তখন বাসায় গেল, অ্যান্ড বাসায় যাওয়ার পরে আমাকে রাত 9:30টার দিকে কল দিল। আমি তখন আমি আমার মেসে আমি রিসিভ করলাম। পরে আমাকে বলতেছে যে সিফাত তোমার আশেপাশে কেউ আছে? আমি বললাম যে না কেউ নেই, তা বলে একটু সাইডে আসো। পরে আমি সাইডে গেলাম, দেন আমাকে বলে আজকে তুমি হঠাৎ করে দুপুরবেলা আমাকে এই প্রশ্নটা কেন করলা যে আমি শ্রাবণ স্যারকে বিয়ে করছি কিনা বা শ্রাবণ স্যার আমার হাজব্যান্ড কিনা, এই প্রশ্নটা কেন করলা? আমি বললাম যে প্রশ্নটা আমি এই কারণেই করলাম, আমি লোকমারফতে শুনেছি যে শ্রাবণ স্যারের সাথে তোমার একটা সম্পর্ক আছে বা আপনার একটা সম্পর্ক আছে, এই জন্য। ওরা বলে তুমি যেটা শুনেছ কথাটা মিথ্যা না, আমি শ্রাবণ স্যারকে বিয়ে করেছি এটা সত্য কথা, কিন্তু বিয়ে করার পরেও আমি কোনোদিনও তার কাছে কোনো স্ত্রীর অধিকার পাই নাই। তিনি শুধুমাত্র আমাকে ইউজ করার জন্য, আমাকে ব্যবহার করার জন্য একটা ছোট্ট কাবিননামা তৈরি করেছে। বিষয়টা শোনার পর আমি তখন অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি এই কথাটার মানেটা কি, এই কথাটা আপনি আমাকে কেন বলতেছেন? পরে আমাকে বলে শোনো,
আমি যখন এই অফিসে প্রথমে জয়েন করার পরে এই অফিসের সমস্ত মানুষগুলো আমাকে ভালোবেসে ফেলে বা আমি সবার নজরে পড়ে যাই। সবাই আমাকে অনেক সম্মানও করে বা অনেকে আমার প্রতি এক ধরনের লালসাও জন্ম নেয়। এবং একইভাবে ওই দৃশ্যটা শ্রাবণ স্যারের চোখেও পড়ে। শ্রাবণ স্যারও তখন আমাকে পছন্দ করতে শুরু করে এবং তখন তিনি আমাকে তার অফিসে তার রুমে ডেকে নিত। রুমে ডেকে নিয়ে তিনি অলওয়েজ তার বউর সম্বন্ধে আমাকে কমপ্লেন করতো যে তার বউ ভালো না, তার বউ এটা, তার বউ সেটা, এবং বউর সাথে সে মোটেও সুখে নেয়, তার সন্তানাদিগুলো খুব প্রবলেমে আছে, তার বউ পরকীয়া করে অন্য কারোর সাথে সম্পর্ক আছে। এই কথাগুলো বলে বলে আমাকে প্রতিটা মুহূর্তে ইমোশনালি ব্ল্যাকমেল করতো এবং আমাকে বলতো যে দেখো মেঘাশ্রী, আমি কোনোদিন আমার স্ত্রীর কাছে কোনো আদর ভালোবাসা কোনো কিছুই পাই নাই। আমার স্ত্রী আমাকে অনেক ঘৃণা করে বা সে অন্য পরকীয়ার সাথে লিপ্ত আছে, আমার সন্তানগুলোকেও দেখাশোনা করে না। এরকম করে একদিন দুদিন কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার তখন স্যারের প্রতি একটা ইমোশন জন্মে যায়, একটা সিম্প্রিতে মায়া জন্মে যায়। এবং মায়া জন্মের পর থেকে আমি স্যারের সাথে ক্লোজ হয়ে কথা বলি। স্যার বলে, জানো আমার ওয়াইফ কখনো আমাকে তার গায়ে হাত দিতে যায় না, আমি তো প্রাপ্তবয়স্ক একটা যুবক এবং আমার তো এটা করতে ইচ্ছা করে, আমার ভিতরে তো শারীরিক চাহিদা আছে, কিন্তু কখনো আমার স্ত্রী আমাকে তার গায়ে হাত দিতে দেয় না। তো এরকমভাবে আমার দিনগুলো কাটতেছে, আমি না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে। তো তিনি তখন বলে মেঘাশ্রী তখন নাকি স্যারকে বলতেছিল যে স্যার তাহলে আপনি আপনার বাচ্চা আপনার ওয়াইফকে ডিভোর্স করে দেন, একে তো রাখার প্রয়োজন নাই, যে অন্য পরকীয়ায় লিপ্ত আছে, আপনার সন্তানদেরকে দেখে না। তখন স্যার আমাকে বলল, মেঘাশ্রী আমাকে বলতেছে, তখন নাকি স্যার ওকে বললো যে স্যারের ছোট যে মেয়েটা এটা এখনও অনেক ছোট, এখনও ও স্যারের ওয়াইফের দুধ খায়, তা এটা এখনও দুধ ছাড়া হইলে তারপরে ছেড়ে দেবে, এই কথা বললো। দুধ ছাড়া হইলে ছেড়ে দিবে এবং ওই বাচ্চাটা দুধ ছাড়া হওয়া পর্যন্ত আমার সাথে স্যারে আস্তে আস্তে করে সম্পর্ক জড়াতে থাকে। অ্যান্ড একটার সময় আমাদের কক্সবাজারে একটা ট্যুর থাকে, আমরা ওই কক্সবাজারে যাই, আমাদের অফিসে সবাই, স্যারও যায় এবং সেখানে স্যার তখন আমার দুর্বলতার সুযোগটা নেয় এবং স্যার আমাকে বুঝিয়ে শুনিয়ে অনেকভাবে রিকোয়েস্ট করে স্যারের রুমে আমাকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে স্যারের সাথে আমার শারীরিক সম্পর্ক হয় এবং সেই সম্পর্কের সূত্র ধরে স্যার প্রতিটা দিনে আমার সাথে এই ধরনের সম্পর্ক করতো, আমার সাথে শারীরিক সম্পর্ক করতো। আমি করতে না চাইলেও স্যারে জোর করে এসে করতো, আমার রুমে চলে আসতো। একটা পর্যায়ে আমি রুমে আসতে বাধা দিতাম যে আপনি আমার রুমে আইসেন না, সেই যখন বাধা দিলাম স্যার আমাকে বললাম আমি তোমাকে বিয়ে করব। আমি তখন বললাম যে আপনার বউকে ছেড়ে দিন, ইনি আমাকে বললাম আমার বউকে আমি ছেড়ে দেবো, তবে আমি তোমাকে বিয়ে করব। এবং যেহেতু আমাকে উনি বিয়ে করার জন্য রাজি হলো, তার সাথে যেহেতু আমার বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েই গেল, একটা পর্যায়ে আমি তখন বললাম যে ঠিক আছে ফাইন, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি রাজি আছি। এরপরে 7 পাক গড়িয়ে উনি আমাকে তখন হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী তিনি আমাকে বিয়ে করে। আমি তখন বললাম ভালো। বলে বিয়ে করার পরে জাস্ট বউ হিসাবে সে আমাকে প্রতিটা মুহূর্তে ইউজ করে যাচ্ছে, আমি কোনো বেবিও নিতে পারতেছি না এবং তিনি আমাকে কোনো স্ত্রীর অধিকারও দিচ্ছে না, আমাকে কোনো স্ত্রীর অধিকারও দেয় না এবং সর্বোপরি তিনি আমাকে কোনো কিছুতেই আমাকে কোনো মূল্যায়নে করে না, আমাকে কোনো দামই দেয় না। শুধু তার বউয়ের খাতায় আমি তার বউয়ের খাতায় আসি, শুধু অতটুকু, আর কোনো কিছুর মধ্যে আমি তার নাই। তো আমি তখন বললাম যে এগুলো কী বলো তুমি? আমাকে বললো হ্যাঁ, তিনি আমাকে কখনোই ভালোবাসে নাই এবং শুধুমাত্র ইউজ করার জন্য তিনি আমাকে ব্যবহার করে যাচ্ছে এবং তার বউ হওয়ার পরে অফিসে যে কোনো লোক আসলে আমার সাথে কেউ কথা বলতে চায় না, সবাই আমার কাছ থেকে দূরে দূরে থাকে, আমার কাছ থেকে স্পেস বজায় রাখে। স্যারের বয়ে কেউ আমার সাথে কথা বলে না। তুমিও যে কয়েকদিন আমার সাথে কথা বললা, বাট একটা পর্যায়ে যখন বুঝতে পারছো যে আমি শ্রাবণ স্যারের বউ, এটা জানার পরে তুমি আর আমার সাথে কথা বলো না, তুমি আমার কাছ থেকে দূরে সরে গেলা। তো আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো সিফাত, এই অফিসে যতগুলো মানুষ আছে যতগুলো কলিগ আছে আমার, তাদের মাঝে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমার অনেক ভালো লাগে। তুমি যদি পারো আমার সাথে তুমি কথা বইলো, আমাদের সাথে একটা ভালো সম্পর্ক তুমি রাখো। এরপরে আমি তখন এই মেঘাশ্রীর সাথে মাঝে মাঝে ফোনে কথা বলি, দেখাও করি, বাট এই বিষয়টা স্যারের কাছে সম্পূর্ণ গোপনে লুকিয়ে রাখছি। অ্যান্ড এমন করতে করতে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা সময় মেঘাশ্রী আমাকে বলে তুমি যদি সময় পাও তাহলে আমার রুমে আইসো। তো আমি একটা পর্যায়ে তার রুমেও যাতায়াত করতে শুরু করি। তার রুমে ভালো মন্দ কোনো রান্নাবান্না হলে, মাছ মুরগি অথবা খাসির মাংস রান্না করলে আমাকে ফোন করে, অ্যান্ড আমাকে ফোন করলে আমি তখন যাই, গিয়ে খেয়ে আসি। তা মোটামুটি তখন মেঘাশ্রীর সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক হয়। ওইখানে আমার একটা ছেলে একটা মেয়ে সহ আমার বউ রোমানা গ্রামের বাড়িতে খুব ভালোই আছে। আমি তখন পর্যন্ত কিন্তু মেঘাশ্রীকে আমার ওই বউয়ের বিষয় আর সন্তানের বিষয়টা সম্পূর্ণ লুকিয়ে রাখে, আমি কোনোভাবেই কোনো কিছু বলি না। অ্যান্ড এমন করে সময়গুলো কাটতে কাটতে 1 দিন 2 দিন 3 দিনে অলওয়েজে আমি মেঘাশ্রীর রুমে যেতে যেতে এক পর্যায়ে মেঘাশ্রীর সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, যেটা সত্যি অবৈধ সম্পর্ক, শারীরিক সম্পর্ক বলা চলে। আমি তো তার প্রতি আগ থেকে আকর্ষণ ছিল, তার প্রতি আমার একটা নেশা কাজ করতো, তাকে আমার ভালো লাগতো এবং ভালো লাগার সূত্র থেকে তার সাথে আমার এই সম্পর্কটা হয়। আমি তার সাথে
শারীরিক সম্পর্কে লিপ্ত হই। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে স্যারও আসতো, আমিও যাইতাম, এবং দুজনের যাতায়াতের মধ্যে আমার কাছে তখন এই বিষয়টা অন্যরকম খারাপ লাগতে শুরু হয় যে আমিও যাচ্ছি, স্যারেও আসতেছে। আমি তখন মেঘাশ্রীকে ডিরেক্টলি বললাম যে মেঘাশ্রী তুমি মুসলমান হয়ে যাও, আমি তোমাকে বিয়ে করব। আমার পরিকল্পনা ছিল এরকম যে আমি মেঘাশ্রীকে বিয়ে করব, ও যদি মুসলমান হয়ে যায়, প্রয়োজন আমার 2টা বউ থাকবে। আমার 2টা বউ থাকলে তো কোনো সমস্যা নাই, রোমানা আমার একটা বউ থাকবে, এবং মেঘাশ্রীকে আমি মুসলমান বানিয়ে আমি তার নাম রাখবো অন্যটা, এবং আমি তাকে বিয়ে করে আমার মতো করে রাখবো। এবং মেঘাশ্রীও তখন আমার কথা মতো ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয়। ও বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাকে বিয়ে করব। এবং তখন পর্যন্ত কিন্তু আমি আমার বিয়ের বিষয়টা মেঘাশ্রীকে বললাম না। এক পর্যায়ে আমি তাকে হুজুর ডেকে কলমা পড়াই, কলমা পড়িয়ে আমি তাকে আইনত বিয়ে করি। এবং আমি তাকে বিয়ে করার পরে আমি তখন রোমানাকে বললাম যে রোমানা তুমি এখান থেকে ট্রান্সফার হয়ে যাবা, তুমি অ্যাপ্লিকেশন করো। রোমানা তখন অ্যাপ্লিকেশন করলে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু আমাদের স্যার ওকে ট্রান্সফার লেটার দিচ্ছে না, মানে শ্রাবণ স্যার ওকে ট্রান্সফার দিবে না, শ্রাবণ স্যার কোনোভাবেই ট্রান্সফার দেবে না। এরপরে রোমানা উপরের মহলের স্যারদের সাথে আলোচনা করলো, আমাদের ডিজের সাথে আলোচনা করলো, করার পরে তখন থেকে রোমানা তখন ট্রান্সফার হয়ে মানে মেঘাশ্রী তখন ট্রান্সফার হয়ে গেল। ট্রান্সফার হয়েও তখন চট্টগ্রাম থেকে ডিরেক্টলি চলে গেল আমাদের কক্সবাজারের ব্রাঞ্চে চলে গেল। এবং ও কক্সবাজার চলে যাওয়ার পরে আমি তখন রয়ে গেলাম ঢাকাতে, চট্টগ্রামে। আমিও মাঝে মাঝে কক্সবাজার যাচ্ছি, ওর কাছে থাকতেছি, আবার আমিও চলে আসতেছি। এরকম করে আমাদের দুজনের মাঝে সম্পর্কটা তৈরি হচ্ছে। এইখান থেকে ও যখন ট্রান্সফার হয়ে চলে গেল কক্সবাজারে, তখন থেকে সে আর আমার ওই শ্রাবণ স্যারকে কোনো সুযোগ দিচ্ছে না। শ্রাবণ স্যারকে তখন ডিরেক্টলি ওইখান থেকে বিদায় করে দিল, মানে এবং ওদের ধর্ম অনুযায়ী যেভাবে ছেড়ে দেওয়া উচিত ওভাবেই কিন্তু শ্রাবণ স্যারকে ছেড়ে দিল। বাট শ্রাবণ স্যার কিন্তু তারপরেও সন্দেহ করে গেল যে কী ব্যাপার, মেঘাশ্রী কেন হঠাৎ করে এরকম পরিবর্তন হয়ে গেল, তাকে ছেড়ে দিল এবং এখান থেকে ট্রান্সফার হয়ে কক্সবাজার চলে গেল। এই বিষয়গুলো তখন স্যারকে অনেক বেশি টেনশনের মধ্যে ফেলে দেয়, স্যার তখন খুব বেশি টেনশন করে আর ইনকোয়ারি করতে থাকে যে মূল ঘটনাটা কী। এরকম করতে করতে যেহেতু একটা বিষয় আসলে দীর্ঘদিন লুকিয়ে থাকা যায় না, এবং ওর সাথে আমার বিষয়টা আমাদের অফিসেরও 2-1 মানুষ মোটামুটি জানাজানি হয়ে গেছে, এবং এমতো অবস্থায় স্যার তখন পুরোপুরিভাবে বিষয়টা জেনে গেল। স্যার এটা জেনে গেল যে মেঘাশ্রী শুধুমাত্র আমার কারণেই স্যারকে ছেড়ে দিল, এবং স্যারকে ছেড়ে দিয়ে সে কক্সবাজারে ট্রান্সফার হয়ে গেল, এবং মেঘাশ্রীকে আমি মুসলিম বানিয়েছি, তাকে আমি বিয়ে করেছি। এটা স্যার তখন বুঝে গেছে। এবং স্যার বুঝে যাওয়ার পরেও কাল সাপের মতো স্যার আমাকে কোনো কিছুই বলে না, জাস্ট সুযোগের অপেক্ষা আছে যে কোন সুযোগে আমাকে ধরা যায়। এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল, আমি মেঘাশ্রীর কাছে যাচ্ছি আসতেছি, আমি কক্সবাজারে গেলে ওর সাথেই থাকি, 3 দিন 4 দিন ওর সাথে থাকি, আবার চট্টগ্রামে এসে অফিস করি, মানে সব কিছু খুব ভালো করেই কাটতেছে। মেঘাশ্রীও কোনো কিছু বুঝতে পারে না যে এরকম ঘটনাগুলো। আবার আমার ফ্যামিলিতে আমার বউকে আমার বাচ্চাকে আমি সম্পূর্ণ ধরে রাখছি। এভাবে প্রায় মাস 4 কাটার পরে একদিন স্যার আমাকে তার বাসায় দাওয়াত দিল। শ্রাবণ স্যার আমাকে দাওয়াত দিল যে সিফাত, আজকে তুমি একটু আমার বাসায় আইছো, তোমার সাথে আমার কথা আছে, এটা আমাকে বললো। তো আমি তো আসলে তখন থেকে মাইন্ডের মধ্যে ছিলাম যে স্যার আমাকে অবশ্যই মেঘাশ্রীর কথাই জিজ্ঞেস করবে। আমি জানি যেহেতু মেঘাশ্রীর সাথে আমি একটু কথাবার্তা বলতাম অফিসে, এটাও স্যার দেখতে পাইছে, সম্ভবত এটার বিষয়ে কথা বলবে। আমি তখন স্যারের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে স্যার আমাকে বললো যে সিফাত, আমি অফিসে যতগুলো কলিগ আছে তাদের মাঝে তোমাকে অনেক স্নেহ করি, ছোটো ভাইয়ের মতো তোমাকে দেখি, তোমার প্রতি আমার অনেক সিম্প্রীতি ভালোবাসা কাজ করে। আচ্ছা, তুমি কি আমাকে মেঘাশ্রীর বিষয়ে কোনো কিছু বলতে পারো? আমি তখন বললাম না স্যার, আমি তো আসলে তেমন কিছু জানি না, ওনার সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, বাট উনি যে ট্রান্সফার হয়ে যাবে উনি এটা আমাকে নিজেও বলে নাই। তিনি নিজেও বলেন যে তিনি এখান থেকে ট্রান্সফার হয়ে কক্সবাজার চলে যাবে, আমাকে নিজেও বললো না, কিন্তু উনি ট্রান্সফার হয়ে গেল। তো স্যার আমাকে তখন বলে যে ও যে ট্রান্সফার হয়ে গেল তুমি জানতা না? আমি বললাম যে না, আমি জানতাম না। পরে আমাকে বলে যে সিফাত, তুমি কি তাকে বিয়ে করছো? আমি তখন বললাম যে স্যার, মানে আমি তখন আর কোনো কিছু বলি না, জাস্ট চুপচাপ। পরে আমাকে বলে যে সত্য কথা বলো, তুমি তাকে বিয়ে করছো? আমি তখন নিচের দিকে তাকাই। আমাকে বলে তুমি কি মুসলিম একটা ছেলে, যদি মুসলিম হয়ে থাকো তাহলে সত্য কথা বলবা, তুমি তাকে বিয়ে করছো? আমি বললাম জি স্যার, বিয়ে করছি। পরে বলে তোমাদের মাঝে কবে বিয়ে হলো? আমি তখন ডেটটা বললাম যে স্যার অমুক ডেটে। তা কেন তাকে বিয়ে করলো? তুমি কি জানতো না যে সে আমার বউ? আমি তখন বললাম যে স্যার আসলে বিষয়টা হচ্ছে গিয়ে যে কী আর বলবো, বলার মতো কোনো ভাষা নাই, ওর সাথে আমার এভাবে করতে করতে বিষয়টা হয়ে গেছে, আমি বুঝতে পারি না। স্যার আমাকে বলে তুমি কি জানো আমাকে কীভাবে ঠকাইছে? আমি বললাম কীভাবে? স্যার আমাকে বলে ও আমার নামে, ওর নিজের নামে একটা ফ্ল্যাট আছে ঢাকাতে, এটা কি তুমি জানো? আমি বললাম যে না। বলে এই ফ্ল্যাটটা আমি কিনে দিয়েছি, এবং ও কম করেও আমার কাছ থেকে এই পর্যন্ত 50 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে, এটা কি তুমি জানো? আমি তখন বললাম যে না স্যার, আমি তো এগুলো জানি না। তিনি আমাকে বলে তুমি কিছুই না জেনে কেন হুট করে তাকে বিয়ে করে ফেললা এবং তাকে মুসলমান বানাই ফেললা? এই সমস্ত ঘটনাকে ও আমাকে শেষ করে এখন তোমাকে ধরছে, ও তোমাকে শেষ করবে। তো আমি তার সাথে, আমার খুব ইচ্ছা ছিল আমি হিন্দু ধর্ম অনুযায়ী তার সাথে বাসর করব,
অন্তত তার সাথে আমার বাসর করাটা হলো না। আমার অনেক স্বপ্ন ছিল যে ও তো আমার একজন শখের নারী ছিল, আমি তাকে অনেক পছন্দ করতাম, আমার স্ত্রীর থেকেও বেশি পছন্দ করতাম। এই জন্য খুব ইচ্ছা ছিল একদিন বাসর ঘর তার সাথে তৈরি করব। তো বাসর তো আমি তার সাথে করতে পারলাম না। তোমার কি তার সাথে বাসর হয়েছে? আমি তখন বললাম যে না স্যার, আমরা ওরকম কোনো বাসর ঘর অ্যারেঞ্জমেন্ট করি নাই, বাট বিয়ে করছে, আমাদের কোনো বাসর হয়নি, বাট আমি মাঝে মাঝে তার সাথে গিয়ে থাকি। পরে আমাকে বলে একদিন তুমি কক্সবাজারে একটা বাসর ঘর তৈরি করবা, তার রুমে সে যেখানে থাকে সেখানে একটা বাসর ঘর তৈরি করবে, একটা ডেট ঠিক করবা, ওই ডেটে তুমি তার সাথে বাসর করবে না, তার সাথে বাসর আমি করব। এটা স্যার আমাকে ডিরেক্টলি বললো। বলার পর আমি তখন বললাম যে স্যার, এটা আপনি কী ধরনের কথা বললেন? হিসাবে তো আমার বিবাহিত স্ত্রী, তা কিভাবে আমি আপনাকে ওর সাথে আপনাকে বাসর করতে দিই, এটা কেমন কথা? তিনি আমাকে বলে একদিন তুমি কক্সবাজার যাবা, গিয়ে বাসর ঘর তৈরি করবা এবং তুমি নিজে ফুল নিয়ে যাবা চট্টগ্রাম থেকে, ফুল টুল নিয়ে গিয়ে বাসর ঘর তৈরি করবা, সব কিছু ঠিক করবা এবং বাসর ঘর রেডি করার পরে ও বউ সাজবে, এরপরে তুমি চলে যাবে, আমি ওর সাথে বাসর করব। আমার অনেক ইচ্ছা ছিল যে ওকে বউ বানিয়ে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করবো, এটা আমি করতে পারি নাই, এটা তুমি আমার পূরণ করাই দিবা। আমি তখন বরাবরের মতো স্যারের উপরে একটু খেপে গেলাম। খেপে গিয়ে বললাম যে স্যার, আপনি এটা কী ধরনের কথা বলতেছেন, এটা কীভাবে সম্ভব? স্যার আমাকে বলে শোনো, এটা সম্ভব, এটা তোমাকে করতে হবে, আর এটা যদি তুমি না করো, প্রথম কথা হচ্ছে তুমি যে বিয়ে করছো, তোমার যে গ্রামে বউ আছে, বাচ্চা আছে, এটা কি ও জানে? আমি তখন চুপ হয়ে গেলাম। আমি বললাম যে একটু পরে বললাম যে হ্যাঁ স্যার, ও এটা জানে। বলে ঠিক আছে, তাহলে তাকে ফোন করে জিজ্ঞেস করি যে তোমার গ্রামে বউ আছে, বাচ্চা আছে, এটাও জানে কি না। আমি তখন বললাম না স্যার, তারে ফোন দিয়ে না, এটাও জানে না। পরে বলে তুমি প্রথম অন্যায় করছো, তোমার বউ বাচ্চা আছে এটা না জানিয়ে তাকে বিয়ে করছো, এবং এটা যদি সে এই মুহূর্তে জানতে পারে, তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। এটা কি তুমি বিশ্বাস করো? এবং শুধু লাথি মেরে বের করে দিবে কি দিবে না সেটা আমি জানি না, কিন্তু বড় কথা হচ্ছে আমার চাকরির সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমি তোমাকে ট্রান্সফার করাবো, অথবা আমি তোমাকে ডিসমিস করব, চাকরি থেকে আমি তোমাকে বরখাস্ত করব, এবং কিভাবে করতে হবে সেই প্ল্যানিং আমার মাথায় আছে। আমি আমার প্ল্যান অনুযায়ী তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। তুমি কি চাও? অন্তত একটা রাতের জন্য তার সাথে আমাকে থাকতে দাও, শেষবারের মতো। আমি আর কখনোই তোমার কাছে এটা চাইবো না, এবং এতে আমি তোমার প্রমোশন করাই দিব। তোমাকে আমি একটা প্রমোশন দিব, তুমি একটা প্রমোশনে যাবা, এবং সর্বোপরি এই বিষয়টা কেউ জানবে না। এবং মুহূর্তের মধ্যে স্যার তাদের একজন যে হয়, মানে একজন যেটাতে সারা পূজা করে, ওই হিন্দু ধর্মের একটা জিনিস স্যার তখন হাতে নিল। হাতে নিয়ে বলেছে আমি আমার এই ধর্মকে সাক্ষী করে বললাম, জাস্ট একটা রাত তার সাথে থাকতে বললে আমি আর তোমার কাছে কোনো কিছুই চাইব না, আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করাই দাও, একদিন বউ সাজিয়ে আমি ওকে আদর করতে চাই। আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম। স্যার আমাকে বললো তুমি ভাবো, আমি তোমাকে ভাবার জন্য টাইম দিলাম, জাস্ট একদিন, তুমি আগামী দিন আমাকে জানাবা। আগামী দিনের ভিতরে যদি তুমি আমাকে না জানাও, আমি বিষয়টা প্রথমে হচ্ছে মেগাস্ট্রিকে ফোন করে জানাবো তোমার স্ত্রীর বিষয়গুলো, তোমার পারিবারিক বিষয়গুলো, এবং সেকেন্ডলি আমি তোমাকে কীভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায়, জাস্ট 1 উইকের মধ্যে আমি তোমাকে বরখাস্ত করব। তুমি জাস্ট তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখবা। আমি যখন স্যারের বাসা থেকে বের হলাম, বের হওয়ার পরে কয়েকজনের সাথে আলোচনা করলাম, সবাই আমাকে একটা কথাই বললো যে স্যার অনেক ডিয়ারিং মানুষ, স্যার পারেন এরকম কোনো কাজ নাই, এবং আমাদের অফিসের বড় বড় লোকদের সাথেও স্যারের অনেক ভালো লিঙ্ক আছে, স্যার যে কোনো সময় আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে, এরকম পাওয়ার স্যারের আছে। আমি তখন একদম চুপ হয়ে গেলাম, কী করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে চিন্তা করলাম, মেঘাশ্রী তো স্যারকে বিয়েই করছে হিন্দু ধর্ম অনুযায়ী, এবং বিয়ে করার পরে মেঘাশ্রী স্যারের সাথে ছিলও বটে, একদিন দুই দিন না, দীর্ঘদিন ছিল। সেই স্যার যদি মেঘাশ্রীর সাথে আরও একদিন থাকে তাহলে সমস্যা কি? থাকলো আরও একটা থাকলে তো সমস্যা নাই। এতে স্যার যেহেতু তার ধর্ম অনুযায়ী আমাকে ওয়াদা করেছে, শপথ করেছে, আমার পারিবারিক বিষয়গুলো স্যার আর মেঘাশ্রীকে জানাবে না, এবং আমাকে একটা প্রমোশনও করাই দিবে, তাহলে এটার জন্য তো আমার সুবিধে। আর এমন তো না যে মেঘাশ্রী কোনোদিনও স্যারের সাথে ছিল না। আমি তখন মেঘাশ্রীকে ফোন করলাম, ফোন করে বললাম যে মেঘাশ্রী, আমরা তো বিয়ে করেছি, বাট আমাদের ধর্ম অনুযায়ী আমরা কখনো বাসরঘর করি নাই, সুতরাং আমার ধর্ম অনুযায়ী আমি বাসর করব, আমি অমুক তারিখে আসব, বাসায় আসব, এসে আমি বাসরঘর তৈরি করব, করে আমি তোমার সাথে রাত কাটাবো, বাসর করব, বাট খুব সুন্দর করে তুমি সেদিন পার্লার থেকে সাজুগুজু করে আসবা। মেঘাশ্রী আমার কথা শোনার পরে সেও নিজে রাজি হয়, সে বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব, যেহেতু আমি তোমার বউ। একইভাবে আমি তখন স্যারকেও ফোন দিয়ে বললাম যে স্যার এই ঘটনা, আমি রাজি আছি। স্যার আমাকে বলা আচ্ছা ঠিক আছে। তো স্যারের সাথে কথাবার্তা হওয়ার পরে আমি তখন পুনরায় আবারও মেঘাশ্রীকে ফোন দিয়ে বললাম যে শোনো, এই ঘটনাটা আমরা রুমে করব না, আমরা একটা হোটেলে করব।
ও আমাকে বলে কেন হোটেলে কেন? আমি বললাম যে সবচেয়ে কক্সবাজারে দামি একটা হোটেলে করবো যেখান থেকে বিচ দেখা যায়, বিচ পারে আমি তোমার সাথে বাসর করব এবং ওয়েটারদেরকে দিয়ে বা হোটেল কর্তৃপক্ষ লোকদেরকে দিয়ে আমরা বাসরঘর তৈরি করাবো। বরাবরের মতো ওই দিন সকালবেলায় ভোরে ভোরে আমি তখন কক্সবাজার চলে গেলাম। চলে গিয়ে তখন ফুল টুল সব কিছু কিনে হোটেল বয়কে দিলাম। হোটেল বয়ের সাথে একটা রুম কনফার্ম করলাম এবং সেই রুমে হোটেল বয় তখন খুব সুন্দর করে রুমটাকে সাজুগুজু করে সাজিয়ে দিল। সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেল, রুমটা সাজাই দিল এবং সেই রুমে আমার মেঘাশ্রীর সাথে আমার স্যারে বাসর করবে। আমি সব কিছু তৈরি করলাম এবং আমি একটা প্ল্যানিংও করলাম। সব কিছু ঠিকঠাক করার পরে আমি তখন রোমানা তখন রেডি হলো, আমিও রেডি, ওকে আমি বউ সাজাইলাম, পার্লার থেকে সাজিয়ে আনলাম। স্যারও তখন কক্সবাজারে চলে আসছে এবং স্যারও একটা রুম নিয়ে স্যারের মতো করে আছে। আমি এবার স্যারকে এটাও বলেছি যে রোমানা যদি কোনো মামলা মোকদ্দমা করে, স্যার আমাকে বলে আমার নামে মামলা মোকদ্দমা করবে না, আর আমার নামে মামলা করে ও টিকতে পারবে না, তুমি শুধু তোমাকে সেভ রাখো, আমারটা বাদ দাও। দেন এই কথা বলার পরে স্যার তখন করলো কি, গেল স্যারের সাথে আমার ফোনে কথা হলো। রোমানাও তখন মেঘাশ্রীও তখন সাজলো, ও রুমের ভিতরে সাজুগুজু সব কিছু কমপ্লিট করে ও তখন বাসর করে বসলো। অ্যান্ড আমি তখন বললাম যে মেঘাশ্রী আমার ইচ্ছে করতেছে যে আমরা একটু হার্ড ড্রিঙ্কস করবো। তো ও আমাকে বলে হার্ড ড্রিঙ্কস করবা কেন, আজকে না তুমি বললা বাসর? আমি বললাম যে হ্যাঁ বাসর, আমার ইচ্ছে করতেছে হার্ড ড্রিঙ্কস করবো, আমি একটা হার্ড ড্রিঙ্কস নিয়ে আসতেছি, তুমি দরজা নক করো না, আমি যাবো আর আসবো। পরে আমাকে বলতেছে যে যাবো আর আসবা, তাড়াতাড়ি আসবা? তো আমি বললাম জি আমি তাড়াতাড়ি আসবো। এই কথা বলে আমি তখন রুম থেকে বের হইলাম এবং বের হয়ে আমি তখন স্যারকে ফোন দিলাম যে স্যার দরজা খোলা আছে, আপনি যান। আমি তখন নিচে নেমে গেলাম এবং স্যার তখন তার মতো করে স্যার তখন উপরে গেল, বা স্যার কী গেল না গেল আমি জানি না। আমি ওখান থেকে আসার পরে মোবাইল ফোনটা বন্ধ করে দিলাম, সারা রাত আর ফোনটা চালাইলাম না। খুব কষ্ট হচ্ছিল, আমি সারাটা রাত খুবই কষ্টে কাটিয়েছি, আসলে বলে বোঝাতে পারবো না এই কষ্টের কথা। সকালবেলা ফোনটা অন করলাম, অন করার পরে দেখলাম যে মেঘাশ্রী আমাকে একটা কলও দেয় নাই। আমি স্যারকে কল দিলাম, স্যারের নাম্বারে রিং বাজতেছে কিন্তু স্যার রিসিভ করে না। রোমানার নাম্বারে কল দিতে ভয় পাচ্ছি, আমি রোমানার নাম্বারে কল দিচ্ছি না, কিন্তু রোমানা নিচেও আমাকে কোনো কল দেয় না। প্রায় 12:30টার দিকে স্যার তখন কলটা রিসিভ করছে। রিসিভ করার পরে স্যার আমাকে বললো, আমি স্যারকে বললাম যে স্যার কী হলো কালকে রাতে, আপনি তো আমাকে আর কোনো কল টল দিলেন না। স্যার আমাকে বললো তুই তো মোবাইল ফোন বন্ধ করে রাখছিস, আমি আর তোকে কল দিব কেন? তাই আমি বললাম যে মেঘাশ্রী কোথায়? বলো ও তো ওর বাসায় আছে। তাই আমি বললাম যে ওর বাসায়? আমি কি ও বাসায়? বললাম যে হ্যাঁ ও বাসায়। আমি তখন আস্তে আস্তে করে ওর বাসার দিকে গেলাম, মনের ভিতর ভয় কাজ করতেছে যে আল্লাহ জানে কি হয়। স্যারের কথাবার্তাগুলো কিন্তু আমার কাছে অনেক সন্দেহজনক মনে হচ্ছিল। তারপরে মেঘাশ্রী বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে ও একদম অন্য দিনের মতো বরাবর বসে আছে। আমি তখন ওকে বললাম যে মেঘাশ্রী তুমি হোটেল থেকে কখন আসলা? ও আমাকে বলে যে যখনই আসলাম। কী হয়েছে? আমি বললাম যে আসলে কালকে রাতে একটা ঘটনা ঘটে গেছে, আমি তোমাকে কীভাবে বলবো? ও আমাকে বলে কী হয়েছিল? এবং আমি তো হার্ড ড্রিঙ্কস আনার জন্য একটা জায়গায় গেছিলাম, ওখান থেকে আসার সময় পুলিশ আমাকে ধরে বসছে এবং হার্ড ড্রিঙ্কস সহ পুলিশ আমাকে ধরার পরে পুলিশ আমাকে থানাতে নিয়ে যায়। সারাটা রাত আমাকে থানাতে রাখে, সকালবেলা ছেড়ে দেয়। সকালবেলা ছাড়ার পর আমি তো হোটেলে যাই এবং হোটেলে গিয়ে তোমাকে পাই না। দেন পরে জানতে পারি তুমি বাসায় আসছো বা বাসায় তোমাকে দেখতে আসি। এটা বলার পরেও তখন পায়ের জুতাগুলো আমাকে ঠাস ঠাস করে মারতে শুরু করে। আমি তখন বললাম কী এবার তুমি ওকে মারতেছো কেন? আমাকে বলতেছে তোর ভাগ্য ভালো, শুধু তোর সন্তানের মুখের দিকে তাকিয়ে, তোর বউয়ের মুখের দিকে তাকিয়ে আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম। তোর মতো লম্পট প্রতারকের চেহারা আমি আজকের পর থেকে আর কখনোই দেখতে চাই না, তুই এখান থেকে চলে যা, এখান থেকে তুই চলে যা। আমি তখন বললাম মানে আমার ভুল হয়ে গেছে, তুমি এভাবে কেন বলতেছো? আমাকে বলে তুই এখান থেকে চলে যা, আজকের পর থেকে আমি কখনোই আর তোর চেহারা দেখতে চাই না। সেখান থেকে সে আমাকে বিদায় করে দিল, আমি চলে আসলাম। আমাকে বিদায় করে দিল, আমি সেখান থেকে বাসা থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি তখন স্যারকে ফোন দিয়ে বললাম যে স্যার আপনি কি আমাকে কোনো কিছু বলছেন বা ওকে কি আপনি কোনো কিছু জানাইছেন? স্যার আমাকে বলে না আমি তো কোনো কিছু বলি নাই, কিন্তু আমি সর্বশেষ খবর নিয়ে জানতে পারি যে স্যার ওই রাতে শুধু স্যার একা যায় নাই, স্যারের রুমে গেছে এবং রোমানাকে ড্রিঙ্কস করাইছে। ড্রিঙ্কস করানোর পরে রোমানার সাথে স্যার শুধু একা যায় নাই, স্যারের অনেকগুলো কলিগ সহ স্যারের যে ড্রাইভার, ওই ড্রাইভারকে পর্যন্ত ওই রাতে স্যারের রুমে পাঠাইছে, মেঘাশ্রীর রুমে পাঠাইছে। মেঘাশ্রীর রুমে স্যার নিজেই গেছে, স্যারের অনেকগুলো ফ্রেন্ড ছিল তাদেরকে নিছে এবং স্যার ওই রুমের ভিতরে ওই রাতে স্যারের ড্রাইভারকেও নিয়ে গেছে। মেঘাশ্রী যদিও অন্যরকম অবস্থায় ছিল, ওকে কীভাবে অজ্ঞান করেছে আমি সেটা আসলে ক্লিয়ার জানি না, বাট হোটেল বয়ের মাধ্যমে জানতে পারলাম সব শেষ। ওদের সিসি ক্যামেরায় যেটা দেখলাম যে অনেকগুলো লোক রুমে ঢুকছে এবং রুম থেকে বের হয়েছে। এরপরে মেঘাশ্রীর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। মেঘাশ্রীর এক দূর সম্পর্কের খালা থাকতো ইন্ডিয়াতে। এই ঘটনার পরে মেঘাশ্রী চাকরি থেকে রিটায়ার্ড হয় বলতে চাকরি ছেড়ে দেয়। চাকরি ছেড়ে দিয়ে
ও তখন নিজেই হচ্ছে ইন্ডিয়াতে চলে যায়, দিল্লিতে চলে যায় এবং সেখানে ওর খালাম্মার সাথে গিয়ে তখন রেস্টুরেন্ট বিজনেস করে। এবং এই যে ঘটনাগুলো, সম্পূর্ণ ঘটনাগুলো আমার স্যার আমার পরিবারের কাছে সব জানিয়ে দেয়। আমার বউ রোমানাকে সব কিছু বলে দেয় যে আমি এরকম একটা মেয়ের সাথে এরকম করছি, সব কিছু রোমানাকে বলে দেয়। এবং রোমানাকে বলে দেওয়ার পরে রোমানা আমাকে ছেড়ে চলে যায়। আমার একটা সন্তান, আমার একটা ছেলে আর একটা মেয়ে রেখে রোমানা তখন আমাকে ছেড়ে দেয়। এবং একইভাবে আমি চাকরির মধ্যে এতটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম যে আমি এই চাকরিটা কন্টিনিউ করতে পারতেছিলাম না। ট্রান্সফারের জন্য আমি বারবার দরখাস্ত করি, কিন্তু আমার ট্রান্সফার হয় না। 1 দিন 2 দিন 3 দিন এমন করতে করতে একটা সময় চাকরি থেকে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হয়। এবং এই বরখাস্তটা আমার স্যার নিজেই করে। বরখাস্ত হওয়ার পরে আমি তখন এখান থেকে বের হয়ে যাই। সাময়িকভাবে বরখাস্ত আজকে প্রায় 4.5 থেকে 5 বছরের মতো হয়ে গেল। আমি আর জয়েন করতে পারলাম না। আমি যখনই জয়েনিং লেটার পাঠাই, যখনই জয়েন হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি, তখন বিভিন্ন অজুহাতে আমার জয়েনিংটাকে ক্যান্সেল করাই দেয়। একটা পর্যায়ে আমি সর্বশেষ নিজেই রিটায়ার্ড হই এবং নিজেই চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দিয়ে আমি সরকারের দপ্তর থেকে কিছু টাকা পাই, পেনশনের টাকাগুলো দিয়ে আমি তখন আমার আব্বা আম্মাকে একটা ঘর বানিয়ে দিই। আমার আব্বা আম্মা থাকার জন্য একটা ঘর বানাই এবং আমি সর্বশেষ বেসরকারি একটা ছোট্ট কোম্পানিতে চাকরি নিই। আমি এই মুহূর্তে বেসরকারি একটা ছোটো কোম্পানিতে চাকরি করতেছি, চট্টগ্রামে থাকতেছি। এবং আমার বাবা মায়ের জন্য একটা বাড়ি বানাইছি, একটা বাড়ি বানিয়ে পেনশনের টাকা দিয়ে বাড়ি বানাইছি। সেই বাড়িতে আমার ছেলে মেয়ে থাকে, আমার মা বাবা থাকে, আমার বোনগুলো মাঝে মাঝে আসে, তারাও বেড়ায়। তো আমি মেঘাশ্রীকেও হারালাম, আমি রোমানাকেও হারাইলাম, আমি সাদিয়াকেও হারাইলাম। সব হারিয়ে আমি এক মানবতার জীবনযাপন করছি। একটা সরকারি চাকরি করতাম, বাংলাদেশের হাই র্যাঙ্কের একটা চাকরি, সেই চাকরিটাও হারালাম। যে শ্রাবণ স্যার আমার সাথে এত বড় বেইমানি করলো, প্রতারণা করলো, তার কোনো বিচার আমি পাইলাম না। আমার কথা কেউই শুনলো না, কারণ তিনি আমার এমডি, তিনি আমার স্যার, তিনার কথার উপরে সবাই গুরুত্ব দিল। আমার কথা কেউই শুনলো না। আমি অনেকবার স্যারের নামে কমপ্লেন করার চেষ্টা করেছি, কিন্তু আমার কমপ্লেন আমার উপরের মহলের কেউ আমলে নেয়নি। আমি জুনিয়র বলে আমি সর্বক্ষেত্রে আমার সিনিয়রের কাছে হেরে গেলাম। আপন ভাই, বেশ কয়েকদিন ধরে আপনার এই গল্পগুলো শুনতেছি, আমার ভালো লাগতেছে। ভালো লাগা থেকে চিন্তা করতেছি যে আমার এই কথাগুলো আপনার কাছে বলবো। আমি জানি এটার কোনো বিচার আমি কারো কাছেই পাবো না, আমি কোনো বিচারও চাই না। শুধু মনের দুঃখ অন্যের কাছে বললে হালকা হয়, যার জন্য আপনার সাথে কথাগুলো শেয়ার করলাম। যদি আপনার কাছে মনে হয় যে এগুলো কারো কোনো উপকারে আসবে আমার কথাগুলো, তবে আপনি আমার এই কথাগুলো মাইক্রোফোনের মাধ্যমে আপনার শ্রোতা বন্ধুদেরকে শুনিয়ে দিতে পারেন। আমার তরফ থেকে আমি অনুমতি দিলাম। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই সিফাত হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, গল্পের লাস্টের দিকটা আমার হৃদয়টা স্পর্শ করেছে। এবং মেঘাশ্রী যে মেয়েটা ছিল, হিন্দু ধর্মাবলম্বী একটা মেয়ে, এই মেয়েটা সর্বোচ্চ স্যাক্রিফাইস শ্রাবণ স্যারকেও করেছে এবং সিফাতকেও করেছে। এবং সর্বশেষ যে দুইটা মানুষের কাছে নির্যাতিত হয়ে সবশেষ সেখান থেকে চলে যায়, বাংলাদেশটাকে ঘৃণা করে বাংলাদেশ থেকে সে চলে যায়, তার ইন্ডিয়াতে চলে যায় এবং সেখানে সে এখন ভালোই আছে, যেটা আমি সিফাতের মুখে জানতে পারলাম। একটা চরম সত্য কথা কি জানেন? পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনি যদি একটা পাপ করেন, সেই পাপের প্রায়শ্চিত্ত, সেই পাপের ফসল আপনাকে ভোগ করতেই হবে। প্রথমত, এই সিফাত সাদিয়াকে বিয়ে না করে সাদিয়ার সাথে সর্বপ্রথম শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। একইভাবে মেঘাশ্রীকে বিয়ে করা ছাড়াই মেঘাশ্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এই দুইটা কাজ করে সে রোমানাকে ঠকায় এবং রোমানাকে ঠকানোর কারণেই কিন্তু আল্লাহর তরফ থেকে রোমানা তাকে ছেড়ে চলে যায়। এবং এই যে দুইটা মেয়ের সাথে বিবাহ ছাড়া সে জিনা করেছে, খারাপ কাজে লিপ্ত হয়েছে, তার শাস্তি মোতাবেক এই সিফাত সারা জীবন এভাবেই থাকবে। এটাই তার পাপের শাস্তি। মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। বন্ধুরা, এই গল্প নিয়ে যদি আপনাদের ব্যক্তিগত আরও কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।